দীর্ঘদিনের পরিচিত অধ্যাপিকা সঞ্চারী গোস্বামী এবং অধ্যাপক সুশীল কুমার সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে আমাকে এখানে বলতে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে পলাশদার মতন অধ্যাপক পলাশবরণ পালের মতন খ্যাতকীর্তি একজন পদার্থবিদের সাথে একই মঞ্চ শেয়ার করতে যে অভিজ্ঞতা, সেইটা দেওয়ার জন্য আমি আরো আলাদা করে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আজকে আমি যেটা বলবো এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্লাইড দেখিয়ে বলবো, বাংলা ভাষায় বলবো, কিন্তু স্লাইড গুলো আমার বাংলায় বানিয়ে ওঠার সময় হয়, ওটা একটু সমসাপেক্ষ কাজ। আমি স্লাইডটা বানিয়েছি ইংরেজিতে, বলবো পুরো টার্মিনোলজি গুলো বাংলাতেই বলবো, যতদূর পর্যন্ত সেটা অ্যাস্থেটিককে আহত না করে, মানে অম্লজান উজ্জান লেভেলে বাংলা বলবো না, অক্সিজেন হাইড্রোজেন করেই বলবো, এরকম ভাবে বাংলা বলবো। আচ্ছা, এই নামটা দেওয়া হয়েছে আওয়ার হোম লাইট অ্যান্ড ডার্কনেস। তার মানে আমি আমাদের কোনো একটা বাড়ি সংক্রান্ত কিছু কথাবার্তা বলতে চাই, যেই বাড়ি বিভিন্নভাবে আলোকিত হয়, তা সত্ত্বেও কোথাও তার মধ্যে অন্ধকার লুকিয়ে আছে। বাড়ি বলতে আমি কি বোঝাচ্ছি, যখন কাউকে জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায়, তার মানে তো সেটা একটা ঠিকানা। সেই ঠিকানা মানে কোনো একটা জিনিসের লোকেশনে, অবস্থানে একটা আইডেন্টিফিকেশন স্কিম। এখন সেটাকে সেই জন্য নির্দিষ্ট করা হচ্ছে। ওই রবিবাবুর গানের মতন তোমার বাস কথা যে পথিক করলেন, ওমালতি ওমালতি করে যদি চিঠি ওঠে, তাহলে তো চিঠিও যাবে না, নামটাও সই করতে পারে। আপনাকে বলতে হবে যে বাড়িটা কোথায়। আপনি বাড়ির একটা ঠিকানা দিলেন, পাড়া বললেন, এলাকা বললেন, এইভাবে ধীরে ধীরে এগোতে এগোতে জেলা, রাজ্য হয়ে দেশ। এবার যদি লোকে বলে আরেকটু এগিয়ে যাও তো বাবু, তার মানে পৃথিবীর বাইরে যদি যাও, তখন বলবে আমি পৃথিবীতে থাকি, তারপর সেটা সৌরজগতে এবং ফাইনালি গিয়ে আমাদের গ্যালাক্সি। তাহলে এইখানে আমি আওয়ার হোম বলতে আমি আমাদের গ্যালাক্সির কথাই উল্লেখ করছি। সেই বাড়ির নিজস্ব কিছু কথা আছে বলার, কি ধরনের কথা, সেই কথাগুলোই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। অলকরঞ্জন দাশগুপ্ত আপনারা অনেকে জানেন, প্রথিতযশা কবি, তার একটি বই আছে কবিতা, তার শিরোনাম হচ্ছে ছায়াপথের সান্ধ্য সংজ্ঞাপিকা। তো এই টকটা অনেকটা সেরকম একটা ব্যাপার, ছায়াপথের সান্ধ্য সংজ্ঞাপিকা। আমাদের যে নক্ষত্র জগৎ, ছায়াপথ বা আকাশগঙ্গা, সেই আকাশগঙ্গার কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক ফিচার, ভৌত বৈশিষ্ট্য বা অবজারভেবল ফিচার, দৃশ্যগ্রাহ্য কিছু বৈশিষ্ট্য, সেইগুলো কি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেইগুলো কিভাবে আবিষ্কার হয়েছে, সেই আবিষ্কারের ইতিহাস নিয়ে আমরা একটু আধটু বলার চেষ্টা করব, এবং সেই আবিষ্কারের ইতিহাসের সঙ্গে কিভাবে পড়াশোনার অন্যান্য বিষয় জড়িয়ে আছে, বিজ্ঞান ছাড়াও দর্শন, ইতিহাস, চিত্রকলা, হিউম্যানিটিস, আর্টস অর্থাৎ কবিতা, সেগুলো নিয়েও আমরা একটু দেখার চেষ্টা করব। এই যে বক্তৃতা, তার সেন্ট্রাল মোটিভেশনটা হচ্ছে যতটা এইটা যে কিছু ইনফরমেশন দেওয়া আমাদের গ্যালাক্সি সম্পর্কে বা গ্যালাক্সি রিলেটেড অ্যাস্ট্রোফিজিক্স সম্পর্কে, গ্যালাকটিক অ্যাস্ট্রোফিজিক্স যেটাকে আমরা টেকনিক্যালি বলি, সেটার থেকেও আমার প্রধান উদ্দেশ্য থাকবে এই ব্যাপারটাকে হাইলাইট করার চেষ্টা করা যে পড়াশোনা একটা সার্বিক ব্যাপার। মানে আমি কোনো একটা কিছু জানতে গেলে, আমি যদি কবিতা লিখি তাহলে আমার বিজ্ঞান পড়ার অধিকার নেই, বা আমি যদি গ্যালাক্সি নিয়ে কাজ করি তাহলে আমার ছবি আঁকা বারণ। এই ধরনের কিছু যে ধারণা যদি থেকে থাকে, সেটা যে ঠিক নয়, এবং একটা লেভেলে গিয়ে, যে একটা স্তরে গিয়ে যে এই ধরনের সমস্ত কিছুই জ্ঞান চর্চা যে পরস্পরের সঙ্গে সম্পৃক্ত, সেইটা আমি কয়েকটা ছোট উদাহরণ দিয়ে আজকের বক্তৃতায় দেখানোর চেষ্টা করবো। সেটাই মূল বিষয়, মানে গ্যালাকটিক অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে টক দেওয়ার বদলে আমার মূল উদ্দেশ্য কিন্তু ওইটা। তাহলে শুরু করা যাক। আমরা আমাদের গ্যালাক্সি ছবি একটা দেখানো যাক। এই হচ্ছে আমাদের নিজস্ব গ্যালাক্সি। নিজস্ব গ্যালাক্সি কথাটার মানে কি? নিজস্ব গ্যালাক্সি কথাটার মানে হচ্ছে এইরকম বহু হাজার হাজার লক্ষ লক্ষ
মিলিয়ন গ্যালাক্সি আছে। গ্যালাক্সিকে আমরা বলতে পারি আমাদের দৃশ্যমান মহাবিশ্বের বিল্ডিং ব্লক, মানে সেগুলো দিয়ে তৈরি হয়েছে। হঠাৎ দৃশ্যমান মহাবিশ্ব কেন না, পলাশদা অলরেডি বলেছেন যে এমন কিছু জিনিসপত্র আছে যেগুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু তার উপস্থিতি গ্রাহ্য হয় মহাকর্ষের মানে দ্বারা, যেগুলোকে অন্ধকার ঘর বা ডার্ক ম্যাটার বলা হয়। সেইগুলোর মধ্যে আমি আজকে ঢুকছি না, আমি শুধু এই ব্যাপারগুলো আপাতত বলার চেষ্টা করছি কতটা জিনিস আমি মহাবিশ্বে দেখতে পাই, কতটা যে অংশ আমি মহাবিশ্বে দেখতে পাই সেইটা ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক হচ্ছে এসেনশিয়ালি বিভিন্ন ধরনের গ্যালাক্সি। এইবারে যখন আমরা দেখতে পাই কথাটা উল্লেখ করছি, তখন একটু বলে দেওয়া দরকার যে দেখতে পাওয়ার বেসিক মেকানিজম কি। এই যে আমি আপনাদের দেখতে পাচ্ছি বা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, তার কারণ হচ্ছে যে আপনাদের থেকে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য হয়, সে অনুযায়ী তাকে ভাগ করা যায়। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভ থেকে শুরু করে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য গামা ওয়েভ পর্যন্ত, সেখানে দৃশ্যমান আলো একটি বিশেষ তরঙ্গ দৈর্ঘ্যের যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, দৃশ্যমান আলো, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ আপনাদের উপরে কোনোভাবে পড়ে সেটা রিফ্লেক্টেড হয়ে আমার চোখে এসে পড়ছে, আমার অপটিক নার্ভ সেটাকে ডিটেক্ট করছে, সেটা আমি আপনাদের দেখতে পাচ্ছি। আমার অপটিক নার্ভ হতে পারে, ক্যামেরার লেন্সের ফিল্ম হতে পারে, সিসিডি ক্যামেরা হতে পারে, তার মানে আমি তখনই একটা জিনিসকে দেখতে পাবো যখন কিনা সে হয় নিজে নিজে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ পাঠাতে সক্ষম হবে, অথবা কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার উপরে এসে পড়ে সেইখান থেকে প্রতিফলিত হয়ে কোনো একটা যন্ত্রে বা চোখে এসে পড়বে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে এমন কোনো কিছু থাকতেও পারে যার ক্ষেত্রে সে না নিজে পারে তড়িৎচুম্বকীয় তরঙ্গ উৎপাদন করতে, না কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিশেষ কোনো কারণে তার উপর থেকে প্রতিফলিত হতে পারে। সেই ধরনের জিনিসই অ্যাকচুয়ালি আমরা ডার্ক ম্যাটার বা ডার্ক মাস বলি। এটা আমরা একটু কাজে লাগবে পরে যখন আমরা অন্য বা এক্সট্রাগ্রহ ব্ল্যাক হোলের কথাটা উল্লেখ করি। আপাতত আমি যখন বলছি যে গ্যালাক্সি বিল্ডিং ব্লক, তখন আমি শুধুমাত্র ভিজিবল পার্টটা নিয়ে বলছি। এই যে বিভিন্ন গ্যালাক্সি দেখানো হয়েছে, এগুলো সমস্তই খুব দূরের গ্যালাক্সি। এইটা তোলা হয়েছিল যে দূরবীনে, সেটার নাম হচ্ছে হাবল স্পেস টেলিস্কোপ। আমি জাস্ট কমপ্লিটনেসের জন্য ছবিটা দেখাচ্ছি। হাবল স্পেস টেলিস্কোপ সম্ভবত বলা যেতে পারে যে মহাকাশ বিজ্ঞান চর্চার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভার্সেটাইল এবং সবচেয়ে গ্ল্যামারাস, কথাটা বলি, সবচেয়ে গ্ল্যামারাস একটা ইনস্ট্রুমেন্ট। এই দিয়ে আজ পর্যন্ত আমরা যা যা দেখতে পেয়েছি তার সত্যি কোনো তুলনা নেই। এর বয়স হয়েছে যথেষ্ট বৃদ্ধ। 25শে এপ্রিল 1990 সালে হাবল স্পেস টেলিস্কোপকে অরবিটে রাখা হয়। বেশ বড় সড়ো একটা যন্ত্র, প্রায় 11 টন মতন ওজন। এই জিনিসটা পৃথিবীর পৃষ্ঠে 550 কিলোমিটার মতন উপরে খুব জোরে ঘুরছে, প্রায় 27,500 কিলোমিটার পার আওয়ার এরকম স্পিডে হাবল স্পেস টেলিস্কোপ করে। প্রধানত রিফ্লেকটিভ ক্যামেরা, এর ভিতরে যে ক্যামেরা আছে রিফ্লেকটিভ ক্যামেরা, এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন এই ফিল মতন পাখনা, এগুলো সৌরালোকে চলে, মানে সোলার সেল বসানো আছে। মানে এখানে হাবল স্পেস টেলিস্কোপ সাধারণত 3 রকম তরঙ্গ দৈর্ঘ্যে দেখতে পায়, কোটান কোট দেখতে পায়। একটা অপটিক্যাল অফকোর্স, আরেকটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, আরেকটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড, মানে ইনফ্রারেডের একটা এন। সাধারণত এই 3টে তরঙ্গ দৈর্ঘ্যে ছবি। এই হাবল স্পেস টেলিস্কোপ এর বয়স হয়েছে, তো ফলত পরবর্তী প্রজন্ম এসে গেছে যেটাকে বলা হয় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছে খুবই সম্প্রতি 2021 সালে, এবং ফার্স্ট লাইট টেকনিক্যালি এটাকে বলা হয়। ফার্স্ট লাইট মানে কোনো টেলিস্কোপ থেকে পাওয়া প্রথম ডেটা আর কি। সেই ফার্স্ট লাইট অফিসিয়াল ফার্স্ট রিলিজ হয়েছিল ডেটা, সেটা হচ্ছে 2022। এখন মোটামুটি পুরোদমে কাজকর্ম হচ্ছে। আমার ইয়ার ছাত্রী, সে এখন পোস্টডক আছে, ছাত্রী মানে পিএইচডি স্টুডেন্ট নয়, মাস্টার্স সিরিজ করেছিল, সে এখন জেমস ওয়েবে পোস্টডক আছে। তো জেমস ওয়েব আসার পরেও হাবল তার গুরুত্ব বা সম্মান কিছুই হারায়নি। মরাহাতি লাখ টাকা টাইপের ব্যাপার হাবলকে এখনো পুরোপুরিভাবে বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার করা হচ্ছে। তো এই যে গ্যালাক্সি পুঞ্জের ছবি আমরা দেখালাম, নক্ষত্র পুঞ্জের মতো আমি গ্যালাক্সি পুঞ্জে বলছি,
গ্যালাক্সি পুঞ্জের ছবি আমরা দেখালাম। দেখুন এখানে বিভিন্ন ধরনের গ্যালাক্সি আছে, কোনোটা স্পাইরাল মানে এরকম তার বিভিন্ন বাহু আছে, এই যেমন এইটা, কোনোটা ইলিপ্টিক্যাল, হ্যাঁ, কোনোটা প্রায় স্ফেরিক্যাল এর কাছাকাছি স্ফেরাল ইত্যাদি। এই যে গ্যালাক্সি গুলো, এই পার্টিকুলার ছবিটাকে বলে হাবল ডিপ ফিল্ড। ডিপ ফিল্ড মানে মহাকাশে বহু দূরে কোনো একটা অংশকে হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে ছবি তোলা হয়েছে, সেইগুলো হচ্ছে এই ছবি। এখান থেকে একটা ছোট্ট করে কথা বলে নেওয়া, আপনারা জানেন না তবুও, সেটা হচ্ছে যত দূরের জিনিস তত পুরনো জিনিস। কেন? এই আমি কথাটা বললাম যে কোনো কিছু দেখার যে মেকানিজম, তার মানে সেইখান থেকে আলো এসে আমার চোখে পৌঁছে। এইবারে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্বে বলেছে যে আলোর গতি অসীম নয়, আলোর একটা সসীম গতি আছে। তাহলে আলোর সসীম গতি আছে মানে কোনো জায়গা থেকে আলো এসে আমার চোখে পৌঁছতে গেলে একটা নির্দিষ্ট সময় লাগে, ঠিক আছে? এবার তাহলে যত দূরে একটা জিনিস আছে সেইখান থেকে আলো এসে পৌঁছতে কত বেশি সময় লাগছে, মানে সেই আলো সেইখান থেকে কতদিন আগে যাত্রা শুরু করেছে, অর্থাৎ কিনা দূরের জিনিসটা প্রাচীন। এমনও অনেক সময় হওয়া সম্ভব যে গ্যালাক্সি থেকে বা যে কোনো নাক্ষত্রিক যে কোনো মহাকাশ মানে মহাকাশের যে কোনো বস্তু থেকে আলো এসে পৌঁছচ্ছে, আমরা তাকে দেখতে পাচ্ছি কিন্তু সে নেই। কেননা সেইখান থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছতে যত লক্ষ বছর লেগেছে তার মধ্যে সে ধ্বংস হয়ে গেছে, তার জীবন চক্র শেষ হয়ে গিয়ে ধ্বংস হয়ে গেছে। এরকম ব্যাপার আমরা দু একটা দেখব। তাহলে এই হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের যে দৃশ্যমান মহাবিশ্ব তার যে বিল্ডিং ব্লক সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্যালাক্সি। সেই রকমই একটা গ্যালাক্সিতে আমরা আছি। এই যে গ্যালাক্সি ছবি আমি দেখাচ্ছি, এই ছবিটা কিন্তু ছবি অর্থে হাতে আঁকা ফটোগ্রাফি, which is quite natural, কারণ আমি কোনো একটা জিনিসের মধ্যে বসে তার পুরো ছবিটা তো তুলতে পারি না, তার জন্য আমাকে তার বাইরে যেতে হবে। অর্থাৎ এরকম যদি কোনো ছবি আমাকে তুলতে হয় কোনো একদিন, তাহলে আমার ক্যামেরাকে স্পেসিফাই করে গ্যালাক্সি বাইরে যেতে হবে। সেটা একটা মানে আপাত দৃষ্টিতে অসম্ভব ব্যাপার। কেন? ক্যামেরাটাকে কত দূর নিয়ে যেতে হবে না, গ্যালাক্সিটা যত দূর পর্যন্ত ছড়িয়ে আছে মানে গ্যালাক্সির এক্সটেন্ট যতটা, ক্যামেরাটাকে তার বাইরে পাঠাতে হবে। গ্যালাক্সি কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে, রাফলি গ্যালাক্সির ডাইমেনশন, এটাকে আমি একটা সার্কুলার ডিস্ক হিসেবে ধরি, যদিও সেটা একেবারেই সার্কুলার ডিস্ক নয়, কিন্তু যদি আমি ধরুন আমি অন অ্যান অ্যাভারেজ ধরলাম, তাহলে সেটা তার এক্সটেন্ট হচ্ছে 1 লক্ষ লাইট ইয়ার। লাইট ইয়ার কাকে বলে? লাইট ইয়ার এটাও আপনারা সবাই জানেন যে লাইট ইয়ার মানে হচ্ছে 1 বছরে আলো যতটা রাস্তা যায়। সেইটাকে যদি আমি আমাদের চেনা পরিচিত ইউনিটে মাপি, তাহলে সেটা দাঁড়াচ্ছে 10⁻13 কিলোমিটার। 1-এর পরে 13টা শূন্য বসালে যে বিশাল সংখ্যাটা হয়, অত কিলোমিটার আলো 1 বছরে যায়। তাহলে সেই সংখ্যাটার সঙ্গে আপনি আবার 1 লক্ষ গুণ করুন, তাহলে আপনি টের পাবেন যে আপনার ক্যামেরাটাকে কত দূরে নিয়ে যেতে হবে যদি সত্যি কোনোদিন আমরা এরকম ছবি তুলতে চাই। তাহলে সুতরাং এই জিনিসটা আমাদের তোলা ছবি নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে আমাদের গ্যালাক্সি স্ট্রাকচারটা কিরকম। না, এর একটা মাঝখানে একটা ফোলা মতো জিনিস আছে, যেটাকে টেকনিক্যালি বলে সেন্ট্রাল বাল্ব। সেই সেন্ট্রাল বাল্বের মধ্যেই আমাদের এই নক্ষত্র জগতের অধিকাংশ তারা এসে জোট বেঁধেছে, তাছাড়া তার বাইরে কিছু স্পাইরাল আছে। কেন এরকম গঠন আমাদের গ্যালাক্সি হলো, কেন এরকম ছাড়াও অন্য গ্যালাক্সির অন্যরকম গঠন হয়, সেইগুলো নিয়ে যারা পড়াশোনা করেন তারা গ্যালাকটিক ডায়নামিক্স বলে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে পড়াশোনা করেন, গ্যালাকটিক অ্যাস্ট্রোফিজিক্স একটা পার্ট। সেইটা অতিশয় জটিল জিনিস, হয়তো সেটার মধ্যে আমরা আপাতত করছি না। আমরা আপাতত আমাদের নিজস্ব নক্ষত্র জগতের উপরে মানে মনোনিবেশ করছি। সেই নক্ষত্র জগতে আমরা কোথায় আছি? আমরা এইখানে আছি। এই হচ্ছে আমাদের সোলার সিস্টেম। এই সোলার সিস্টেম হচ্ছে গ্যালাক্সির যে কেন্দ্র, গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 27,000 আলোকবর্ষ দূরে। আচ্ছা, এই যে আমি সংখ্যাগুলো বলছি না, এগুলো কিন্তু খুব মানে অ্যাপ্রক্সিমেট সংখ্যা, এগুলো অ্যাকচুয়াল সংখ্যা নয়। মানে 10, 15, 20, 50, 100 এদিক ওদিক আছে 100 হয়। এটা আমি ইচ্ছা করেই বলছি, কেন অত অনেক সময় লাগে। যেমন ওই যে বললাম 27,000 আলোকবর্ষ দূরে আছে, অ্যাকচুয়ালি ওটা 26,470 আলোকবর্ষ। অত মানে ডিটেলের মধ্যে না গিয়ে আমি একটা রাফলি একটা নাম্বার বলার চেষ্টা করছি, যেখান থেকে আপনাদের এই বিপুলত্ব সম্পর্কে, বিশালতা সম্পর্কে একটা ধারণা, সেটাই আমার উদ্দেশ্য, সেই ধারণাটা দেওয়া। আচ্ছা বেশ, তাহলে আমাদের সূর্য বা আমাদের পৃথিবী
আমরা বসে আছি এই কেন্দ্র থেকে প্রায় 27,000 আলোকবর্ষ। এই গ্যালাক্সি আমরা এক্সটেন্টটা বললাম যে প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। এবারে গ্যালাক্সি আসলে যে কোনো নক্ষত্র জগৎ ছায়াপথ আসলে কি বিভিন্ন রকমের তারার সমাহার। সেই তারা ছাড়াও তার মধ্যে মহাজাগতিক ধূলিকণা, গ্যাস ইত্যাদি প্রকৃতি থাকে। আরেকটা জিনিস থাকে বিপুল কৃষ্ণগহ্বর কেন্দ্রে, সেই ব্যাপারটা আমরা পরে আসছি, আপাতত সেটা আমি উল্লেখ করবো না, ওটা একেবারে শেষে কথা হবে সেই। কেননা আপাতত আমি শুধুমাত্র দৃশ্যমান অংশটা নিয়ে কথা বলছি। তাহলে কতগুলো তারা থাকে টিপিক্যালি আমাদের গ্যালাক্সিতে? টিপিক্যালি 100 থেকে 400 বিলিয়ন তারা আছে, মানে প্রায় 40,000 কোটি তারা। এই 40,000 কোটি তারা আছে এবং এই 40,000 কোটি তারা সাথে মনে করা হয় প্রায় 100 বিলিয়ন মতন গ্রহ আছে। মানে গ্রহকে আমি জেনারেলাইজ টার্মে বলছি যে এমন কোন অবজেক্ট যেটা কিনা একটা তারার চারপাশে ঘোরে, ঠিক আছে? এবারে সেই 100 বিলিয়ন তারার মধ্যে আবার রাফলি 11 বিলিয়ন তারা, 100 বিলিয়ন গ্রহের মধ্যে 100 থেকে 400 বিলিয়ন তারা, তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড 100 বিলিয়ন গ্রহ, এবং সেই 100 বিলিয়ন গ্রহের মধ্যে 11 বিলিয়ন মতন গ্রহ, তাদের একটা টেকনিক্যাল নামে ডাকা হয় পসিবল হ্যাবিটেবল প্ল্যানেট। মানে ওই 11 বিলিয়ন গ্রহের মধ্যে প্রাণ থাকার একটা সম্ভাবনা আছে। এবারে কোনো গ্রহে বা কোনো অংশে মহাবিশ্বে প্রাণ কখন থাকবে সেই নিয়ে কিছু ক্যালকুলেশন আছে, কিছু পড়াশোনা আছে। যে বিষয়ে মানে যে টপিক বা সাবজেক্ট এই ধরনের পড়াশোনা হয় সেটাকে অ্যাস্ট্রোবায়োলজি বলে আপনি। সেইখানে আমরা হ্যাবিটেবল প্ল্যানেট বা হ্যাবিটেবিলিটি জোন বলতে আমরা বুঝি যে সেই গ্রহের তাপমাত্রা, তার বায়ুমণ্ডল আছে কি নেই, কি কি ধরনের গ্যাস সেখানে আছে, সেইগুলো থেকে একটা আন্দাজ করা যায় যে সেই গ্রহে প্রাণ থাকতে পারে কি পারে না। কিন্তু এখানে একটা ক্যাভিয়েট আছে। ক্যাভিয়েটটা কি? ক্যাভিয়েট হচ্ছে যখন আমরা বলি যে কোনো একটা গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা নিয়ে কথাবার্তা বলি, তখন আমাদের একটা বায়াস কাজ করে। কেন প্রাণ কাকে বলে, প্রাণের সংজ্ঞা কি, বা প্রাণের উৎপত্তির শর্ত কি, সেইগুলো কিন্তু সমস্তই আমরা পৃথিবীতে প্রাণ সৃষ্টির ইতিহাস থেকে নিয়েছি। অর্থাৎ কিনা কার্বন বেস লাইফ। হ্যাঁ, কেন কার্বন পরমাণু তার যে একটা বিশেষ প্রপার্টি ক্যাটিনেশন, অনেকগুলো সংখ্যক কার্বন পরমাণু একসঙ্গে যুক্ত হতে পারে, এবং এই ক্যাটিনেশন প্রপার্টির জন্যই কার্বনের যে কমপ্লেক্স মলিকুল ফর্ম করে, যে কমপ্লেক্স মলিকুল অ্যাকচুয়ালি বায়োমলিকুল হয়, সেইখান থেকে কার্বন বেস লাইফ নিয়ে আমরা সবসময় ভাবি বলে সেই বায়াস থেকে আমরা এই হ্যাবিটেবিলিটি প্ল্যানেটে ঢুকেছি। হতেই পারে কার্বনের বদলে অন্য কোনো ধরনের ক্যাটিনেশনে অন্য কোনো ধরনের প্রাণ আছে। কিছু কিছু বিজ্ঞানী এই নিয়েও কথা বলছেন, যেমন সিলিকন বেস লাইফ, কেন সিলিকনেরও ক্যাটিনেশন প্রপার্টি যথেষ্ট আছে ইত্যাদি। তো সেই জন্য আমাদের এই যে হ্যাবিটেবল প্ল্যানেটের যে আমরা সংখ্যাটা বলছি সেটা কার্বন বেস লাইফ, এবং এই ধরনের কাজকর্ম করতেন অনেকেই। তার মধ্যে দুজন বিজ্ঞানী, তারা মানে পপুলার সায়েন্স করার জন্য বিখ্যাত। কার্ল সাগান, আপনারা অনেকেই নাম শুনেছেন, কসমস বই ছিল, তারপরে 13টা এপিসোডের যে তাদের ইয়ে আছে যে কসমসের উপরে। কার্ল সাগান এবং ফ্র্যাঙ্ক ড্রেক। এই ফ্র্যাঙ্ক ড্রেক কিছুদিন আগে মারা গেলেন। এই ফ্র্যাঙ্ক ড্রেক এই অঙ্কগুলো করেছিলেন। একটা সমীকরণ আছে, সেই সমীকরণের নাম হচ্ছে ড্রেকের সমীকরণ বা ড্রেক ইকুয়েশন। সেই ড্রেক ইকুয়েশন আমাদের দেয় যে এই মহাবিশ্বে কতগুলো গ্রহের উন্নত প্রাণের সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমাদের সংখ্যা নিয়ে কিছু হ্যান্ডলিং, যে কতগুলো তারা আছে। এই যে আমি বলছি 40,000 কোটি তারা আছে। এই 40,000 কোটি তার সংখ্যাটা শুনতে খুবই অস্বাভাবিক বেশি লাগছে, কিন্তু আসলে সত্যি সেটা নয়। আমাদের বিভিন্ন ধরনের আমাদের অ্যানালজি নিয়ে মাথা ঘামায়। যেমন ধরুন, এত কেটে ফেলার পরেও এই মুহূর্তে পৃথিবীতে গাছ আছে প্রায় 3 ট্রিলিয়ন। হ্যাঁ, মানে 3 লক্ষ কোটি। সেই আমাদের কম্পারেবল নাম্বারটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলি। তাহলে এই হচ্ছে কি তারার সংখ্যা আমাদের মহাবিশ্বে, এবং সেই তারার সংখ্যা থেকে আমরা মহাবিশ্বে আমাদের গ্যালাক্সিতে নক্ষত্র জগতে, এবং সেইখান থেকে আমরা নক্ষত্র জগতের ভরটা বের করতে পারি। নক্ষত্র জগতের ভর যদি মাপা যায় তাহলে দেখা যায় যে 1.5 বিলিয়ন সূর্যের ভরের সঙ্গে সমান। 1 বিলিয়ন 100 কোটি। আর সূর্যের ভর হচ্ছে 10 টু দি পাওয়ার 33
না। তো এইবারে সেই 10⁻33 সঙ্গে যদি আপনি ওই 1.5 বিলিয়ন গুণ করেন তাহলে মোটামুটি পাবেন এর বর্গ। তাহলে আমাদের এই যে এক্সটেন্ডেড বাড়ি, এই এক্সটেন্ডেড বাড়ির প্রপার্টি গুলো আমরা জানলাম যে বিপুল কিছু সংখ্যা, তার সাইজ, তার কম্পোনেন্টের সংখ্যা কতগুলো তারা আছে, গ্রহ আছে আর কি আছে সেগুলো, এবং তার ভর কত। এবারে তার মোশন সংক্রান্ত, গতিবেগ সংক্রান্ত এবং চলাফেরা সংক্রান্ত যদি আমরা কিছু ধারণা করতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে দু ধরনের গতি আছে। একটা গতি হচ্ছে যে এই গ্যালাক্সি মানে এফেক্টিভ সেন্টার দিয়ে যে অক্ষ গেছে সেই অক্ষ বরাবর ঘুরছে ছায়াপথ, এবং আবার ঘুরতে ঘুরতে সে মহাবিশ্বের মধ্যে দিয়ে এগিয়ে চলছে। এই যে ঘোড়ার গতি, তাই ঘোড়ার গতি কত? এই ঘোড়ার গতিটা মাপা হয় এরকম ভাবে যে আমাদের সৌরজগৎ একবার যখন পুরোটা ঘুরে আবার তার আগের পজিশনে আসছে সেইটাকে আমরা বলি কসমিক ইয়ার। যেমন আমাদের নর্মাল বছরের পরিমাপটি সূর্যের চারপাশে যখন পৃথিবী ঘুরে আসে 365 দিনে আমরা বলি 1 বছর হলো, তেমনি আমাদের গোটা সৌরজগৎ যখন গ্যালাক্সির সেন্টারকে চারপাশে ঘুরে আবার তার আগের জায়গায় আসে তখন সেটাকে আমরা বলি কসমিক ইয়ার। 225 থেকে 250 মিলিয়ন বছর হচ্ছে 1 কসমিক ইয়ার। মানে সংখ্যাগুলো মানে শুনলেই আপনারা বুঝতে পারছেন যে ছোটখাটো মাঝারি বলে কোনো ব্যাপার নেই, সবই মানে খুবই বড় বড় ব্যাপার। এবারে যে ঘুরছে কিরকম গতিবেগে ঘুরছে সেটা সম্পর্কে আমরা ছেলে করা যায় যে এই যে সৌরজগৎ ঘুরছে তার কোবেগে, তার গতিবেগ, ঘোড়ার গতিবেগ হচ্ছে রাফলি 240 কিলোমিটার পার সেকেন্ড। এইটা কিন্তু একটা অস্বাভাবিক বেশি গতিবেগ। হ্যাঁ, এটা যদি আপনারা ফিল করতে চান তাহলে এরকম ভাবে ব্যাপারটা হয় যাবে যে প্রত্যেক বছরই কোনো না কোনো সাইক্লোন ইত্যাদি আসে। সবচেয়ে প্রমিনেন্ট গত কয়েক বছরের মধ্যে ছিল আমফান। কারণ আমফানের সবচেয়ে বেশি ড্যামেজ হয়েছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে উত্তর ভারত মহাসাগরের আজ পর্যন্ত যত ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমফান। মানে মানব জাতির ইতিহাসে প্রায় $13 বিলিয়ন ক্ষতি। তো সেই আমফানের যখন পিক ভেলোসিটি ছিল সেটা ছিল 260 কিলোমিটার পার ঘন্টা, আর সৌরজগৎ ঘুরছে 240 কিলোমিটার পার সেকেন্ড, এবং এই গোটা গ্যালাক্সি মহাবিশ্বের মধ্যে দিয়ে ড্রিফট করছে 550 থেকে 600 কিলোমিটার পার সেকেন্ড। এই সব ব্যাপার থেকে আপনারা বুঝতে পারছেন যে ব্যাপারটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। এইবারে এই যে এক কসমিক ইয়ার, এক বাংলা বলা উচিত আমি জানি না, মহাবিশ্ব বৎসর বাড়ান কিছু, এই যে এক কসমিক ইয়ার সূর্য তৈরি হওয়ার পর থেকে এরকম রাফলি 21টা সাইকেল আছে, এবং 17তম সাইকেলের মাথায় আমাদের মহাপৃথিবীতে প্রাণ আসে। এবং এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি মানে গোটা সোলার সিস্টেম যেখানে দাঁড়িয়ে আছে ঠিক সেইখানে আগের বার যখন দাঁড়িয়েছিল মানে একটা রোটেশনের আগে তখন এইসব জায়গায় মানুষ টানুষ ছিল না, তো তখন যেটা ছিল সেটা হচ্ছে ডাইনোসর। ওই সময় ভারী মজার ব্যাপার এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিংও বটে যে কিছু লোক এই নিয়ে কাজ করে যে প্রত্যেকটা কসমিক রোটেশনের সঙ্গে এই পৃথিবীতে বিভিন্ন প্রাণ সৃষ্টি বা কি কি ঘটনা ঘটেছে সেইগুলোকে কোরিলেট করানো। তার প্রথম সাইকেলের আগে সেই সময় ছিল তখন ডাইনোসরদের জন্ম। মোটামুটি আমাদের আমি কয়েকটা ডাইনোসরের ছবি দেখানোর চেষ্টা করছি যে যেগুলো আমাদের দেশে পাওয়া গেছে। আপনারা অনেকে হয়তো জানেন যে ISI একটা ডাইনোসরের কঙ্কাল আছে ইন্ডিয়া সেলেস্টিয়াল ইনস্টিটিউটের জুলজি ডিপার্টমেন্টে, ওটার নাম হচ্ছে বরপাসরাস টেগরি। বরপাসরাস মানে বড় পা। প্রথম ওই ফিমার বোনটা পাওয়া গেছিল, লোকে চমকে গেছিল ফিমার বোনটা দেখে এত বড় পা কি করে হতে পারে। বরটেগরি তার কারণ রবি ঠাকুরের জন্ম শতবর্ষে ওটা আবিষ্কার হয়েছে, সেই জন্য ওটার নাম হচ্ছে বরপাসরাস টেগরি। সে যাই হোক, আমরা যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে একটা ফুল রোটেশন, এই ফুল রোটেশনের রেসপেক্টে আমাদের অস্তিত্ব, মানব জাতির অস্তিত্ব কোথায় দাঁড়িয়ে আছে টাইম স্কেল। এই হচ্ছে একটা টাইম স্কেলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে ডাইনোসর পৃথিবীতে আসছে। আচ্ছা, তারপর অনেক বছর কেটে গেছে, প্রথম যে মানব জাতির কাছাকাছি যে প্রাণীকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, হ্যাঁ,
সেই চর্চা হয়েছে। তার বেঁচে ছিল কোন সময়, তার জীবনকাল ছিল প্রায় 3.2 মিলিয়ন ইয়ার্স আগে। সে কে? লুসি বলে একটি মহিলা প্রাণী। এই লুসির বিশেষ বৈশিষ্ট্য আছে, তার কারণ লুসি হচ্ছে এমন একটা চরিত্র যার ফসিলের সবচেয়ে বেশি অংশ পাওয়া গেছে। শুধু পাওয়া গেছে তাই না, সেটাকে প্রপারলি রিকনস্ট্রাক্ট করা হয়েছে। একটা পার্টিকুলার ইন্টারেস্টিং প্রফেশন, সেটাকে তাদের বলে প্যালিও আর্টিস্ট। প্যালিও আর্টিস্টরা কি করেন? প্যালিও আর্টিস্টরা বিভিন্ন ধরনের ফসিলের কে স্টাডি করে, সেই ধরনের যেগুলো অ্যানিমাল ফসিল হয়, সেই ফসিলগুলো যে হাড়গুলো দেখে তারা বোঝার চেষ্টা করেন বিভিন্ন রকম ভাবে যে তারা অ্যাকচুয়ালি দেখতে কেমন ছিল, তখন সেটা ইন্টারপোলেশন করে সেইগুলো আঁকেন বা 3 ডাইমেনশনাল মূর্তি তৈরি করে। খুব ইন্টারেস্টিং প্রফেশন। আমাদের দেশে আছে কিনা জানি না, নাম অন্তত কাউকে চিনি না, বিদেশে মিউজিয়ামে প্যালিও আর্টিস্ট থাকে। সেই প্যালিও আর্টিস্টরা এই লুসির হাড়গুলো দিয়ে অ্যাকচুয়ালি লুসির মূর্তি কনস্ট্রাক্ট করেছিলেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ফিমার এবং ভাঙা ফিমার, এইগুলো ফিমার বোন, এইগুলোকে স্টাডি করে লুসির মৃত্যুর কারণ সম্পূর্ণ নির্ভুলভাবে বার করেছিলেন। নেচারে এই পেপারটা বেরোয়। লুসির মৃত্যুর কারণ কি ছিল না, লুসি খাবার জোগাড় করতে বেরিয়েছিল, তারপর গাছে উঠে যে গাছ থেকে পড়ে গিয়ে মারা গেছে। এবং সেই পেপারে কম্পিউটার সিমুলেশন করে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে যে গাছ থেকে পড়ে মৃত্যুর সিকোয়েন্স গুলো কিরকম ছিল, কিভাবে পড়ে, কোন অ্যাঙ্গেলে পড়ে। হঠাৎ এই ছবিটা কেন দেখালাম? ছবিটা দেখালাম তার কারণ হচ্ছে একটা জিনিস আমি আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ধরুন আমাদের তো বিভিন্ন ধরনের দুর্বলতা থাকে আমাদের ভবিষ্যৎ নিয়ে। আমরা জ্যোতিষীর কাছে গিয়ে বলি যে আচ্ছা 20 বছর বাদে আমার কি হবে, কিছু একটা বললো, কাছাকাছি ধরনের মিলে না, তাতে আমরা দুজন ঘুরতেই থাকলাম যে দেখেছ বৈদিক শক্তি কতটা ইম্পর্টেন্ট। 20 বছর বাদের জিনিসকে কাছাকাছি মেলাচ্ছে, আর বিজ্ঞান 3.2 মিলিয়ন ইয়ার্স আগে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা বলে দিচ্ছে। এবার আপনারা যদি একটু ভাবেন যে মানে কোনটা বেশি শক্তিশালী, বিজ্ঞান না জ্যোতিষীদের, মানে এটা সেই জিনিসগুলো আমরা দেখতে গেলে সেটা আমি এটা বলার চেষ্টা করছি। সঞ্চয়ও প্রথমেই বলেছিল যে বিজ্ঞান নিয়ে যখন কোনো আলোচনা বা পড়াশোনা আমরা করবো, তখন আমরা এটাকে শুধুমাত্র এটা একটা প্রফেশন বা পড়াশোনার জিনিস হিসেবে দেখবো না। আমরা বোঝার চেষ্টা করবো যে কেন আমরা বিজ্ঞান করবো, আমাদের লজিক্যাল সেন্সটা কিভাবে ডেভেলপ করবো। এই লুসির উদাহরণ থেকে এটা একটা বোঝা। আচ্ছা, এবার লুসির গেল, আমরা প্রায় 225 মিলিয়ন ইয়ার থেকে আমরা 3.2 মিলিয়ন ইয়ার্সে নেমে এসেছি। এবার যদি ফার্দার আমরা নামি, তখন আমরা দেখবো বিভিন্ন মানে মানব প্রজাতি, বিভিন্ন প্রজাতি কিরকম সময় এসেছে। হ্যাঁ, এবং ফাইনালি হোমো স্যাপিয়েন্স তারা কত বছর আগে এসেছে সেটা মানে কিছু হাজার বা মিলিয়ন ইয়ার্সের থেকে তখন অনেক কমে এসেছে। এবং সেই হোমো স্যাপিয়েন্সের মধ্যেও প্রকৃত কোট আনকোট সভ্য মানুষ তারা কত বছর আগে এসেছে সেইটার পরিমাপ করার বিভিন্ন মানে সেটার বেঞ্চমার্ক কতগুলো আছে, তার মধ্যে কোনো একটাকে বেঞ্চমার্ক হচ্ছে যে ওয়াল অফ জেরিকো বা জেরিকোর দেওয়াল। জেরিকো যেটা ছোট শহর, জেরুজালেমের সঙ্গে টুইন সিটি, আমাদের যেমন কলকাতা হাওড়া সেরকম জেরুজালেম জেরিকো। এবং ওল্ড টেস্টামেন্টে এই জেরুজালেমের থেকে এবং জেরিকোয় যাওয়া আসা নিয়ে বিভিন্ন গল্প আছে। সেই জেরিকোতে একটা দেওয়াল আছে, সেই দেওয়াল, সেই জেরিকোর দেওয়াল ওয়াল অফ জেরিকো প্রায় 11,000 মতন বছর আগে তৈরি হয়েছে। মোটামুটি বলা হয় যে সেটাই প্রথম কোট আনকোট সভ্য মানুষের গঠন কার্য। আচ্ছা, সেটা গেল 11,000 বছর। তারপরে লেখাপড়ার ব্যাপার স্যাপার এলো, এবং সেইটা প্রথম যে লিখিত কাব্য বা লিখিত টেক্সট, যেটাকে গিলগামেশ মহাকাব্য বলে আর কি, সেই গিলগামেশ মহাকাব্য মেসোপটেমিয়া সুমেরের একজন রাজাকে দিয়ে। এবং ইন্টারেস্টিং, গিলগামেশ মহাকাব্যের এখন বাংলা অনুবাদ কলেজ থেকে আছে। এই গিলগামেশ মহাকাব্য মোটামুটি তাহলে আমরা দেখতে পেলাম যে 4,000-4,500 বছর মতন আগে। এবং ওরই কাছাকাছি সময় পৃথিবীর প্রথম প্রেমের কবিতা লেখা হয়, দ্য সং অফ সি সুন বলে। সি সুন মেসোপটেমিয়ার এক রাজা ছিলেন। সেই রাজার সঙ্গে কোনো এক দেবীর দৈব মিলনের গল্প এবং সেই বিচ্ছেদের শিশুদের দুঃখের গল্প, সেই নিয়ে লাভ সং অফ সি সুন লেখা হয়। সেইটাও মোটামুটি একই। তার মানে বছর 1000 বছরে আগে আমরা এই সমস্ত কাজকর্ম করেছি। এইবার আমি আপনাকে ভাবতে বলছি, সেটা হচ্ছে যে একটা সাইকেল ঘুরতে
লাগলো 225 মিলিয়ন বছর, আর আমাদের এত কম্পিতনি মাঠ দাঙ্গা ঝগড়াঝাটি আলাপ আলোচনা সেইটা আমাদের মোটামুটি 6 থেকে 7,000 সূর্যের 11,000 বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। মানে আমরা যে ঠিক কতখানি অকিঞ্চিতকর, এবং সেই অকিঞ্চিতকরতার মধ্যে আমাদের এত অহংকার এবং অন্যান্য কাজকর্ম, সেইগুলো আমার মনে হয় বোঝার জন্য অ্যাস্ট্রোফিজিক্সের বেশ কিছু জিনিসপত্র জানলে ফিলিংটা খুব ইন্টারেস্টিং লাগে। এই হচ্ছে আমাদের গ্যালাক্সি রোটেশন সংক্রান্ত টাইম স্কেলের ব্যাপারগুলো গেল। এইবারে আমরা যেখানে টাইম স্কেল সংক্রান্ত ব্যাপারগুলো গেল। আচ্ছা, এইবারে আমি যখন গ্যালাক্সির ছবিটা দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে এইটা বাইরে থেকে তুলতে হবে, পুরো ছবি তুলতে গেলে। কিন্তু পুরোটা দরকার নেই, আমরা যদি একটা অংশ তুলতে চাই তাহলে আমরা সেটা তুলতে পারি। অনেকেই আপনারা যারা অ্যাস্ট্রো ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড কেউ কেউ আছেন, হয়তো বিভিন্ন স্কাই ওয়াচের অ্যাসোসিয়েশন ইত্যাদির মধ্যে আছেন, তারা জানবেন যে লার্জ এক্সপোজার দিয়ে এই ধরনের ছবি তোলা যায় ছায়াপথে। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং ছবি আমি খুঁজে পেয়েছিলাম। এটা হচ্ছে যে আমাদের আটাকামা চিলিতে সাবমেরিনের একটা এরিয়া আছে আলমা বলে, সেটা খুব বিখ্যাত টেলিস্কোপ, রিসেন্টলি সেটা ইউজ করা হয়। সে ডিটেলের মধ্যে আমি যাচ্ছি না। সে আলমার ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি এটা চাঁদ আর পূর্ণিমার রাত্রে গ্যালাক্সির ছবি। এই যখন ছবিটা আমরা দেখি তখন এইখানে আমাদের প্রথম যে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে এই যে উজ্জ্বল লুমিনসিটি, সেই লুমিনসিটির কারণ কেন একটা গ্যালাক্সি বা গ্যালাক্সির অংশ উজ্জ্বল হয়, সেইটা আমরা এবার আলোচনা করব। তার আগে আমাদের কয়েকটা জিনিসপত্র একটু ঐতিহাসিকভাবে দেখে নেওয়া যাক। প্রথম কথা হচ্ছে যেটা দেখার চেষ্টা করা যাক সেটা হচ্ছে যে এই যে গ্যালাক্সি আমরা বলি কথায় কথায় বা মিল্কি ওয়ে, হ্যাঁ, আমরা তো গ্যালাক্সি আমাদের নিজস্ব গ্যালাক্সিকে মিল্কি ওয়ে বলি। আকাশ গঙ্গা যার বাংলা, যেন মহাকাশে যেমন ছড়ানো। সেই কথাটা কোথা থেকে এসেছে? এই কথাটা অ্যাকচুয়ালি শব্দগতভাবে কথাটা এসেছে গালা থেকে। গালা হচ্ছে একটা গ্রিক শব্দ, মানে অ্যাকচুয়ালি ওটাকে মানে গ্রিকেতে লিখতে গেলে ওটা কি হয়, গালা গিয়ে গেলে, অর্থাৎ কিনা গামা ফাল্যান্ডা, এটা হচ্ছে গালা। এই গালা কথাটা, এই গালা আর ওদিকে ল্যাটিনে ল্যাকটিয়া, এই দুটো শব্দ থেকে গ্যালাক্সি কথাটা এসছে। মানে দুধের মতন কিছু, সাদা রঙের সঙ্গে দুধ, এই কথাটা মেলানোর চেষ্টা। কেমন জানেন আপনার গ্যালাক্টোজ বলে একটা প্রোটিন হয়, মিল্ক প্রোটিন আর কি, মানে ল্যাকটোজ গ্যালাক্টোজ, লোকের ল্যাকটোজ ইনটলারেন্স থাকে না, দুধ খেলে পরে সহ্য হয় না। ওই ল্যাকটোজ হচ্ছে একটা মিল্ক প্রোটিন, ওই গ্যালাক্টোজ প্রোটিনের ডাইস্যাকারাইডের সঙ্গে গ্লুকোজ মিশিয়ে ল্যাকটোজটা হয় আর কি। সেই কথাটা মানে ওই দুধ এবং সাদা এবং ওই ওই মানে অন্ধকার আকাশে এই যে সাদা রঙের ব্যান্ড, এইগুলোকে মিলিয়ে মিশিয়ে মানুষের কল্পনায় সেই জন্য প্রথম মিল্কি ওয়ে কথাটা এসেছে। এবং এই যে গ্যালাক্সি কথাটা প্রথম ব্যবহার করেন জোফ্রে চসার। চসারের নাম আপনারা শুনে থাকবেন, বিখ্যাত মধ্যযুগীয় ব্রিটিশ কবি, যাকে অনেক সময় ফাদার অফ ইংলিশ লিটারেচারও বলা হয়। সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে ক্যান্টারবারি টেলস। তো সেই চসার অনেক কিছু করেছে, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে, প্রথম উল্লেখযোগ্য আমাদের বিষয়ের কনটেক্সটে, সেটা হচ্ছে গ্যালাক্সির নামকরণ চসার। গ্যালাক্সির নামকরণ চসারের কিরম ভাবে? চসার 1380 কাছাকাছি নাগাদ একটা বই লেখেন। বইটার নাম ছিল হাউস অফ ফেম। হাউস অফ ফেম একটা কবিতার বই, 2005 খানা কবিতা, তিনটে বই একসঙ্গে, তিনটে খণ্ডে একসঙ্গে আবদ্ধ। সেই হাউস অফ ফেমে কেউ একজন, একটা চরিত্র আরেকটা চরিত্রকে বলছে, সি ইয়ন্ডার লো দ্য গ্যালাক্সি হুইচ মেন ক্লেম দ্য মিল্কি ওয়ে ফর ইট ইজ উই। এটা কিন্তু ইংরেজিতেই লেখা। সেই সময় ইংরেজি এরকমই ছিল, মানে আমাদের যেমন বাংলায় সান্ধ্য ভাষা, ওটা হচ্ছে তখন ইংরেজি সান্ধ্য ভাষা স্টেজ আর কি। মানে ল্যাটিন, ইটালিয়ান, হাইলি মানে খুব হেভিলি মানে ইটালিয়ান ভাষার দ্বারা অনুপ্রাণিত হয় তখন দান্তে আলিঘিরি, তারপরে ভার্জিল, এদের দ্বারা অনুপ্রাণিত তখন মানে যারা ইংরাজি লেখেন থাকেন। তো ফলত এই ধরনের তখন ইংরাজি ভাষা ছিল। এর মানে আজকের দিনের ইংরাজি করলে দাঁড়ায় যে সি অ্যাবাভ টু দ্য গ্যালাক্সি হুইচ ম্যান টেল দ্য মিল্কি ওয়ে ফর ইট ইজ হুইট বিকজ ইট ইজ হোয়াইট।
মানে এই যে ওপরে দেখা যাচ্ছে আকাশের সাদা জিনিস, সেই জিনিসটা সাদা বলে এইটাকে মানুষের মিল্কি ওয়ে বলে, ওইটার দিকে দেখো গ্যালাক্সি। তাহলে চসার কি করলেন, চসার প্রথম গ্যালাক্সি কথাটা উদ্ভব। চসার আরো একটা জিনিস করেছিলেন, সেটা কি, চসার ছিলেন শখের অ্যাস্ট্রোনমার এবং চসার একটা যন্ত্র নিয়ে বই লিখেছিলেন। এই যে যন্ত্রটা, এই যে পার্টিকুলার যন্ত্রটা, এই যন্ত্রটার নাম হচ্ছে অ্যাস্ট্রোলেব। ল্যাব নয়, ল্যাবরেটরি ল্যাব না, লেব। অ্যাস্ট্রোলেব জিনিসটা কি, অ্যাস্ট্রোলেব জিনিসটা হচ্ছে দুটো চাকতি মতন থাকে, একটা চাকতি আরেকটার উপরে ফ্রিলি ঘুরতে পারে। সেইখান থেকে আমরা ওই অ্যাস্ট্রোলেবটা দিয়ে, আমরা তখনকার দিনে অ্যাস্ট্রোলেবটা দিয়ে বিভিন্ন মহাজাগতিক জিনিসপত্রকে তার ইন্টিগ্রেশন মাপা হতো, মানে নতি মাপা হতো। অর্থাৎ কিনা, মানে হরাইজন তার থেকে একটা জিনিস কতটা উঁচু আছে সেইটাকে এরকম ভাবে মেপে সেটাকে আইডেন্টিফাই করা হতো। সেই অর্থে এই যে অ্যাস্ট্রোলেব, সেটা টেকনিক্যালি হচ্ছে একটা ইনক্লিনোমিটার। ইনক্লিনোমিটার মানে কোনো একটা বস্তুর ইনক্লিনেশন মেপে তার অবস্থান নির্ণয় করার জিনিস। বহু প্রাচীন যন্ত্র, মানে থিওন অফ আলেকজান্দ্রিয়া, আলবিরুনি, টলেমি, এরা পর্যন্ত ইউজ করে গেছে, মানে 220 BC-র কাছাকাছি সময়। চসার কি করলেন, চসার এটা নিয়ে কাজকর্ম করতেন এবং চসার এর একটা ম্যানুয়াল লিখেছেন, তার নাম দিলেন ট্রিটিজ অফ অ্যাস্ট্রোনমি। এই কাজটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কনটেক্সটে। কেন, ট্রিটিজ অফ অ্যাস্ট্রোনমি হচ্ছে ইংরেজি ভাষায় লেখা প্রথম ইউজার ম্যানুয়াল। এখন তো আমরা সবকিছু ইউজার ম্যানুয়াল, মানে মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে ইউজার ম্যানুয়াল ছাড়া আমরা এক লাইন চলতে পারি না। এটা জেনে রাখা ভালো যে ইংরেজি ভাষায় প্রথম ইউজার ম্যানুয়াল লিখেছিলেন কোনো টেকনিক্যাল পার্সন নয়, একজন কবি, জোফ্রে চসার। এবং এইটা হচ্ছে ট্রিটিজ অন অ্যাস্ট্রোলেবের প্রথম পাতাটা। এইখানে দেখা যাচ্ছে চসার একটা অ্যাস্ট্রোলেব হাতে নিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছেন তার ছোট ছেলেকে নিয়ে। তো এইখানে কয়েকটা কথা বলার আছে। এক নম্বর কথা হলো যে চসার ছিলেন মুচির ঘরের ছেলে, মানে তখন উনি মুচি ছিলেন না বা তার বাবা মুচি ছিলেন না, তখন সেই জায়গাটা থেকে অর্থনৈতিকভাবে অনেকটা উঠে এসেছে। বাবার বিরাট মদের ব্যবসা ছিল, ওয়াইন মার্চেন্ট। কিন্তু চসার অ্যাকচুয়ালি মুচির ঘরের ছেলে, কারণ চসার এই শব্দটা ফ্রেঞ্চ চসিয়ে, CHAUESSUR এখান থেকে এসছে, সেটার মানে হচ্ছে মুচি বা হোসিয়ার। হোসিয়ার মানে হচ্ছে হোসিয়ারি দ্রব্য হয় না, জামা গেঞ্জি মোজা, গেঞ্জি মোজা মানে বোনা জিনিস। তখন হুঁশিয়ারি দ্রব্য বলতে গেঞ্জি জানি এসবের ব্যবহার ছিল না সেই সময়, কিন্তু মোজা ধরনের মানে পা ঢাকার বস্ত্র সেইটা। আমরা যেটা বলতে চাই যে একজন মুচির ঘরের ছেলে থেকে উঠে এসে উনি পৃথিবীর প্রথম ইউজার ম্যানুয়াল লিখলেন কবি হয়ে, এবং সেই ইউজার ম্যানুয়ালটা হচ্ছে মহাকাশ বিজ্ঞানে ব্যবহার করা যন্ত্র হিসেবে। এই ইনফরমেশন গুলো আমাদের অনেক কিছু শেখায়। এক নম্বর জিনিস যেটা শেখায় সেটা হচ্ছে ওরকম ভাগ হয় না, কবিতা লিখলে আমি আকার দেখতে পারবো না, মানে কেউ আমাকে জোর করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে জাতি কর্ম নির্বিশেষে মানে কোনো রকম ভাগ নেই যে এই পার্টিকুলার সমাজের স্তরের লোক বা ধর্মের লোক এইটা করতে পারবে বা পারবে না, বা পারতেন। এই ধর্মের কথাতেই আসি। আরো ইন্টারেস্টিং একটা এক্সাম্পল, সেটা হচ্ছে এই জিনিসটা মানে ট্রিটিজ অন অ্যাস্ট্রোলেব লেখা হয়েছে 1300 মানে 98 1400 কাছাকাছি সময়। হ্যাঁ, এবং ইংরেজি ভাষায় প্রথম যে ইউজার ম্যানুয়াল সেটা তো হলো। মজার কথা হচ্ছে অ্যাস্ট্রোলেবের ইউজার ম্যানুয়াল চসারের আগে ভারতবর্ষে বসে লিখে ফেলা হয়েছে 1371 সালে। লিখেছেন কে? লিখেছেন মহেন্দ্র সুরি বলে একজন জৈন অ্যাস্ট্রোনমার। সেই সময়টাতে চতুর্দশ পঞ্চদশ শতকে জৈন অ্যাস্ট্রোনমি একটা স্পাইক এসেছিল। জৈন অ্যাস্ট্রোনমার উনি লিখেছিলেন, সেই বইটার নাম ছিল যন্ত্ররাজা। মানে উনি এটাকে বলেছিলেন যন্ত্ররাজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র আর কি। মজা হচ্ছে এই যন্ত্ররাজা যখন উনি লিখলেন সেইখানে তো টাকা পয়সার দরকার থাকলো। এখনকার দিনে যেমন আমরা প্রজেক্ট লিখে গ্রান্ট ফান্ড আনার চেষ্টা করি, তখনও তাই হতো। সেটা হচ্ছে ওরকম ভাবে তখন ব্যাপারটা তো স্ট্রিমলাইন ছিল না। তখন যারা রাজা মহারাজা ছিলেন তাদের সহায়তা হতো, গান বাজনা থেকে শুরু করে পড়াশোনা তাদের পৃষ্ঠপোষকতা হতো। মহেন্দ্র সুরির
পুরো প্রজেক্টটাকে, আজকালকার ভাষায় প্রজেক্ট, মহেন্দ্র সুরির পুরো প্রজেক্টটাকে ফান্ডিং করলেন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের তাঁর। মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পরে তিনি সিংহাসনে বসেন। এই ব্যাপারটাও আমি আপনাদের ভাবতে অনুরোধ করি, একজন মুসলিম সম্রাট একজন বিশুদ্ধ জৈনের যাবতীয় কাজকর্মের জন্য মানে আনন্দের সঙ্গে এগিয়ে এসছে। এই যে তথ্যগুলো, একজন মুসলিম ছেলে সে অ্যাস্ট্রোল্যাবের ইতিহাস লিখছে, একজন কবি তিনি প্রথম একটা জিনিসের ইনস্ট্রুমেন্টের ম্যানুয়াল বানাচ্ছেন, একজন মুসলিম শাসক তিনি একজন জৈন প্রজার কাজের জন্য ফান্ডিং করছেন। এই ব্যাপারগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে যে ধরনের বিভেদ আমরা পড়াশুনো জ্ঞানের জগতে দেখি বা জ্ঞানের জগৎ কারা কন্ট্রোল করবেন সেই কম্পিটিশনের বা রাজনীতির মধ্যে দেখি, সেইগুলোর যে সত্যিই কোনো মানে হয় না। পড়াশোনা যে একটা অন্য ধরনের অল এনকম্পাসিং জিনিস, সেইগুলো আমরা এই ধরনের ইতিহাস নিয়ে নাড়াচাড়া করলে একটু জানতে পারি। তাহলে প্রথম গেল আমাদের এই অ্যাস্ট্রোল্যাবের থেকে এবং গ্যালাক্সি যে নামটা থেকে এলো। এবারে গ্যালাক্সি, আচ্ছা তার আগে এটা বলে নিই যে আমাদের এই যে একজন কবি মহাকাশ বিজ্ঞান নিয়ে হ্যান্ডেল করছেন, তার জন্য সত্যি আমাদের বহু দূরে যাওয়ার দরকার নেই, ঘরের কি আছে আর কি। মানে প্রথম বিশ্ব পরিচয় যখন রবীন্দ্রনাথ লিখেছিলেন তখন তার আগে মহাকাশ বিজ্ঞান নিয়ে বাংলায় লেখানো বই ছিল, এবং উনি মনে করতেন যে এই ধরনের জিনিসপত্র করাটা খুব জরুরি। এটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে সত্যেন বসুকে যখন লিখছেন বিশ্ব পরিচয় লেখার প্রসঙ্গে, সেখানে লেখা শিক্ষা যারা আরম্ভ করেছে গোড়া থেকেই বিজ্ঞানের ভান্ডারে না হোক, বিজ্ঞানের আঙিনায় তাদের প্রবেশ করা অত্যাবশ্যক, এই কথাটা আমি উপলব্ধি করেছি। যদিও এইখানে একটা মানে গুরুতর বিতর্ক আছে, এটা একটা গুরুতর বিতর্কিত বিষয় যেটা আমি আজকে সবের মধ্যে ঢুকবো না। সেটা হচ্ছে যে প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় বলে সত্যেন বসুর একজন ছাত্র ছিল, তিনি তখন বিশ্বভারতীতে বিজ্ঞানের অধ্যাপক। রবীন্দ্রনাথ প্রমথনাথকে প্রথম এই বিশ্ব পরিচয়ের উপরে বই লিখতে বলেন, মহাকাশ বিজ্ঞানের উপরে বই লিখতে বলেন। উনি প্রমথনাথ যখন বিশ্ব পরিচয়ের অনেকটা এগিয়েছেন, তখন তারপর রবীন্দ্রনাথ সেটা বুক কালেকশন, ল্যাঙ্গুয়েজ দেখা ইত্যাদির জন্য চেয়ে নেন, এবং পরে দেখা যায় যে বিশ্ব পরিচয়টা নিজের নামেই লেখেন এবং প্রমথনাথের উল্লেখ। এটা গুরুতর বিতর্কিত বিষয়, এটার মধ্যে আমি ঢুকছি না। প্রমথনাথের নিজস্ব মানে আত্মজীবনী আছে একটা, আনন্দরূপম বলে, খুব প্রাচীন বই, পাওয়া যেত না, সম্প্রতি সাহিত্য সংসদ থেকে বার করেছে। যদি এই ব্যাপারে একটু ইন্টারেস্টেড থাকেন আমি রেফারেন্স দিয়ে দেবো, সেই বইটা পড়ে দেখলে এই যাবতীয় ইতিহাস আপনারা জানবেন। তো সে হলো ঠিক আছে। তাহলে এইবারে আমরা চলে যাই যে এই যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির ধারণা বা মিল্কি ওয়ে ধারণা লেখক কবি ছাড়াও শিল্পীদের কিভাবে যুগে যুগে তারা আকর্ষণ করেছে। এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটার নাম হচ্ছে ওয়াইপেটি, ছবিটার নাম হচ্ছে বার্ড অফ দ্য গ্যালাক্সি। একজন ইটালিয়ান শিল্পীর আঁকা এই ভদ্রলোক, তার নাম হচ্ছে টিনটোরেত্তো। এই নামটা সত্যজিৎ ফেলুদা থেকে আপনারা জানেন, টিনটোরেত্তো যিশু। আপনারা মনে আছে নিশ্চয়ই যে মেচেদার বৈকুণ্ঠপুরের নিয়োগী পরিবার, জমিদার পরিবার, সেইখানে চন্দ্রশেখর নিয়োগী বিদেশে ছবি আঁকা শিখতে গেছিলেন, তারপরে টিনটোরেত্তো আঁকা একটা যিশুর ছবি অবহেলায় করেছিল, সেই নিয়ে ফেলুদার গোয়েন্দা কাহিনী সিনেমা হয়। সে যাই হোক, তো এই যে ছবিটা টিনটোরেত্তো আঁকা ছবি, এই ছবিটা লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে আছে, ওয়াইপেটি একটা 5 ফুট বাই 5.5 ফুট মতো, মোটামুটি আমার যতদূর মনে পড়ছে 1580 নাগাদ আঁকা, লেট রেনেসাঁ পিরিয়ডে। সেইখানে কি দেখা যাচ্ছে, যে জিউস, এই হচ্ছে জিউস, দেবরাজ জিউস বা জুপিটার, তার ছেলে হারকিউলিস অবদ্ধ ছিলেন না, মানে হারকিউলিস অমর ছিলেন না, কেননা হারকিউলিসের মা দেবীগণ, হারকিউলিসের মা আলপেনে, তিনি অ্যান্ড্রোমিডার নাতনি, যে অ্যান্ড্রোমিডার নামে অ্যান্ড্রোমিডা, তো সরি অ্যান্ড্রোমিডা নক্ষত্র জগৎ, তো সেই অ্যান্ড্রোমিডার নাতনি আলপেনের সাথে জিউস থাকতেন, এবং সেই সময় হারকিউলিসের জন্ম হয়। হারকিউলিসকে জিউস বা অন্য ভাষায় জিউসের বোন অ্যাথেনা নিয়ে আসেন। জিউসের স্ত্রী হেরা মানে তখন ঘুমোচ্ছিলেন, তার স্তন্যপান করালে হারকিউলিস অমর হবে সেই জন্য, এবং সেই স্তন্যপান করানোর সময় হেরা জেগে ওঠে, রেগে গিয়ে হাত দিয়ে হারকিউলিসকে ছিটকে দেন। সেই সময় তার স্তনদুগ্ধ আকাশে খানিকটা ছিটকে ওঠে, খানিকটা ছিটকে মাটিতে পড়ে, ওপরে আকাশে এটা ছিটকে ওঠে, সেখান থেকেই ওই মানে মহাকাশে দুধের যে একটা মানে ব্যান্ডের মতো সেটা তৈরি হয়, সেই হচ্ছে অরিজিন অফ গ্যালাক্সি। এবং মাটিতে যেটা পড়ে সেইখান থেকে লিলি ফুলের জন্ম হয়, হোয়াইট লিলি,
জন্ম সেখান থেকে হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই একই জিনিস আমরা পরে ইটালিয়ান শিল্পী, সেই পরে অন্যান্য অনেকেই এঁকেছেন। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছবি এটা 1637 সালে আঁকা একজন ডাচ ভদ্রলোক পিটার পল রুবেন্স। হ্যাঁ, রুবেন্সের এই ধরনের মানে পৌরাণিক জিনিসপত্র নিয়ে ছবি একটা বিশেষ খ্যাতি ছিল। মাদ্রিদের মিউজিও দেল প্রাদো বলে একটা মিউজিয়াম আছে, সেখানে রুবেন্সের এই ছবিটা আছে। রুবেন্স এঁকেছেন, এরকম আরো অনেক এঁকেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে আমাদের নিজেদের অবস্থান মহাবিশ্ব, এইসব নিয়ে যে কৌতূহল, সেই কৌতূহল কখনোই তথাকথিত বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা বিজ্ঞানীদের একচেটিয়া ছিল না। তার মধ্যে বহু লোকের কন্ট্রিবিউশন আছে। এইবারে এই হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপারগুলো জানার পর আমরা ফিরে যাই আবার একেবারে প্রথম স্লাইডে, এবং সেইখানে ফিরে গিয়ে আমরা নিজেদের জিজ্ঞেস করি যে এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল পার্টটা অতি উজ্জ্বল, বাইরের পার্টে আলাদা আলাদা করে উজ্জ্বল ঔজ্জ্বল্য, তার মানে ঔজ্জ্বল্য অর্থাৎ লুমিনোসিটি, ভিজিবল লুমিনোসিটি একটা ডিস্ট্রিবিউশন আছে। তার মানে কোনো গ্যালাক্সিকে আমরা যখন দেখতে পাই, সেই গ্যালাক্সি কেন উজ্জ্বল সেটা আমাদের কারণটা খুঁজে বার করার একটা চেষ্টা করার দরকার আছে। তো সেই উত্তরটা সহজ আপাত দৃষ্টিতে, কেননা আমরা জানি যে গ্যালাক্সি মানে হচ্ছে নক্ষত্রের কম্বিনেশন, স্টার। তার মানে আমরা যদি জানতে পারি যে একটা নক্ষত্র থেকে কি করে আলো বেরোয়, নক্ষত্রের ঔজ্জ্বল্যের জন্য কি ধরনের পদার্থবিজ্ঞান দায়ী, তাহলে আমরা একটা গ্যালাক্সির ঔজ্জ্বল্য সম্পর্ক ধারণাটা পেয়ে যাবো। এই হচ্ছে মোটামুটি থট প্রসেস। সেইখানে দাঁড়িয়ে একটা তারার ঔজ্জ্বল্য আমরা কি করে জানতে পারি, আমরা সেটা জানি যে তারার মধ্যে হারমোনি ফিউশন প্রক্রিয়া চলে। তো তাপ পারমাণবিক বিক্রিয়া, সেখানে কি হয় ফিউশন প্রক্রিয়া মানেটা কি? ফিউশন প্রক্রিয়া আমরা জানি যে দুটো বা দুইয়ের বেশি ছোট ছোট পরমাণু যুক্ত হয়ে একটা অনুযুক্ত হয়ে একটা ছোট ছোট পরমাণু যুক্ত হয়ে একটা বড় পরমাণু তৈরি করে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে বড় পরমাণুর ভর, এই কনস্টিটিউয়েন্ট অ্যাটমগুলো মানে যে ছোট ছোট পরমাণুগুলো, এগুলোর মোট ভরের থেকে খানিকটা কম। ওই ভরটা কোথায় হারিয়ে গেল না, সেই ভরটা শক্তিতে রূপান্তরিত হলো। কিরকম ভাবে রূপান্তরিত হলো, সেই রূপান্তরিত হওয়া শক্তির মাপটা কি, সেই মাপটা আমরা পেয়ে যাবো আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব থেকে, E=mc²। যে m পরিমাণ ভরকে যদি সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তর করা যায়, তাহলে টোটাল কতটা শক্তি হয়, সেটার জন্য ভরকে আলোর গতিবেগের স্কোয়ার দিয়ে, বর্গ দিয়ে গুণ করতে হবে, ফলত একটা বিপুল নাম্বার আছে। এইবার আমি যদি এই E=mc²টাকে একটু অন্যরকম ভাবে দেখার চেষ্টা করি, যে আমি যদি এই প্রশ্নটা করি যে m পরিমাণ ভরকে সম্পূর্ণভাবে ধ্বংস করলে কতটা শক্তি তৈরি হচ্ছে, তার বদলে আমি প্রশ্নটা করছি m পরিমাণ ভর বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে যেখানে ভর ধ্বংস হয়, ভরের একটা অংশ ধ্বংস। তাহলে m পরিমাণ ভর বিক্রিয়ায় অংশগ্রহণ করলে কতটা শক্তি? তাহলে আমাকে জানতে হবে যে কোনো একটা ভর যখন ওই ধরনের তাপ পারমাণবিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তার কতটা ফ্র্যাকশন সম্পূর্ণ হয়। তখন তাহলে আমি E=mc²টাকে এরকম সিম্বলিক্যালি E=mc² করে লিখে ফেলতে পারি, এবং ইটাটা হচ্ছে একটা এফিসিয়েন্সি ফ্যাক্টর। এখানে আমি একটা প্যারামিটার বসিয়ে দিতে পারি, পয়েন্ট তোমার একটা বসাতে পারবো যে মানে এত শতাংশ ভর বিক্রিয়ায় হয়, মানে সম্পূর্ণভাবে ধ্বংস হয় ইত্যাদি। তো এইটার এম্পিরিক্যাল যে স্টাডি আছে, যে বিভিন্ন ধরনের থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন স্টাডি করে যে এম্পিরিক্যাল একটা আইডিয়া এসছে যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী ভরের 1%-এরও কম সম্পূর্ণ ধ্বংস। অর্থাৎ এইখান থেকে আমার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই, সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার সাইজের বস্তু, সেইটা যদি কোনো তাপ পারমাণবিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে সেইখান থেকে ম্যাক্সিমাম কতটা শক্তি বেরিয়ে আসতে পারে, তার মানে আপার লিমিট ক্যাপ, হ্যাঁ, সেইটা পাবো এটা থেকে। আমি জানি যে এটা অলওয়েজ লেস দ্যান 1%। তো সেই জন্য আমি যদি কোনো একটা বস্তুকে চোখের সামনে দেখতে পাই, ধরা যাক এই চেয়ারটা থেকে আমি তাপ পারমাণবিক বিক্রিয়ায় কতটা শক্তি পেতে পারি, তার একটা আপার লিমিট আছে। ঠিক আছে, তো কেন এই পড়াশোনাটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখি। এই অবধি এগিয়ে মোটামুটি যারা জ্যোতি পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, কাজকর্ম করতে, তারা ধরে
নিয়েছিলেন যে মোটামুটি সবকিছু ব্যাখ্যা হয়ে গেছে, নক্ষত্র ঔজ্জ্বল্য ব্যাখ্যা হয়ে গেছে, নক্ষত্র কম্বিনেশনে যেহেতু গ্যালাক্সি তৈরি হয় গ্যালাক্সির ঔজ্জ্বল্য ব্যাখ্যা হয়ে গেছে, গোটা মহাবিশ্বে কিভাবে শক্তি সৃষ্টি হচ্ছে সেই শক্তি ডিস্ট্রিবিউশন সেগুলো জানা হয়ে গেছে। পুরো পরিস্থিতিটা ৬ দশকের শুরুতে পাল্টে গেল হঠাৎ করে। একটা ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যালটেক সেইখানকার রেডিও অ্যাস্ট্রোনমার প্রফেসর মার্টিন স্মিথ এটি কাণ্ড ঘটান। রেডিও অ্যাস্ট্রোনমার মানে কি না, রেডিও অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে যারা কোনো মহাবিশ্বের বস্তুকে রেডিও ওয়েভ দিয়ে পর্যবেক্ষণ। সাধারণত আমি বললাম না দেখার মেকানিজম কি, দেখার মেকানিজম আমি বললাম যে কোথাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার ভিজিবল পার্টটা রিফ্লেক্টেড হয়ে আসবে, সেইটা হচ্ছে আমি মানুষের ফ্রেম অফ রেফারেন্স থেকে বলছি আমাদের চোখের রেসপেক্টে যে ইট হ্যাজ টু বি ভিজিবল। কিন্তু ধরা যাক আমরা এমন কিছু জিনিসপত্র আছে যেটা আমরা দৃশ্যমান আলোতে দেখতে পাই, তখন তাহলে আমাদের এমন কিছু যন্ত্রপাতি বানাতে হবে যেটা দৃশ্যমান আলোক তরঙ্গ ছাড়া অন্য কোনো আলোক তরঙ্গে দেখতে পায় এবং সেটা ব্যবহার করে তার অবজারভেশন। এটাতে খুব একটা অবাক হওয়ার কিছু নেই, বহুকাল ধরেই আমরা হাত পা ভেঙে গেলে এক্সরে করে আসছি, ওইটাই কাজ, অন্য আরেকটা তরঙ্গ দৈর্ঘ্যে দৃশ্যমানের বদলে করি। সেই রকম ভাবে রেডিও, আমি রেডিও তরঙ্গকে ব্যবহার করছি কোন একটা মহাজাগতিক বস্তু সম্পর্কে তথ্য নেওয়ার জন্য। তো মার্টিন স্মিথ যেটার দিকে রেডিও টেলিস্কোপ ফোকাস করেছিলেন সেই অবজেক্টটার নাম হচ্ছে 3C273। এর একটা ছোটখাটো ব্যাপার, নাম কেন না, নাম হচ্ছে এই জন্য যে মহাজাগতিক বস্তুসমূহের নামকরণের কিছু বিশেষ স্কিম আছে। প্রথম কথা হচ্ছে নামকরণ তো করতেই হবে, না হলে তো চলবে না, কারণ আমি বুঝতে পারবো না তার কথা বলছি। তো নর্মালি আগেকার দিনে মহাকাশ বিজ্ঞানে বা অ্যাস্ট্রোনমিতে কি ধরনের নামকরণ হতো, পার্টিকুলার মুনি ঋষিদের নাম বা কোনো বিশিষ্ট লোকজনের নাম এসব কেন হতো না, তখন মানুষ খালি চোখে আকাশ দেখত এবং পৃথিবীর বিভিন্ন জায়গার সঙ্গে বিভিন্ন জায়গার কোঅর্ডিনেশন ছিল না। আমি পৃথিবীর হয় উত্তর গোলার্ধে নয় দক্ষিণ গোলার্ধে কোনো একটা সীমিত জায়গায় বসে খালি চোখে আকাশ দেখছি, আমি ম্যাক্সিমাম কতগুলো জিনিস দেখতে পাবো সেই সংখ্যাটা সীমিত। এবারে টেলিস্কোপ এলো, আরো শক্তিশালী টেলিস্কোপ এলো, পৃথিবীর সব লোক বিভিন্ন জায়গায় টেলিস্কোপ দিয়ে যারা দেখাশোনা করছেন আকাশ, তাদের মধ্যে সংহতি এলো, তো ফলত যা যা আমরা দেখতে পাই তার সংখ্যাটা এত বেশি হয়ে গেল যে চেনাশোনা নামে আর সুবিধা করে, হ্যাঁ শুধু নাম তো নাম দিয়ে সুবিধা করে না, তখন নামের সঙ্গে তার অবস্থান ইত্যাদি প্রভৃতি দিতে হবে। সেই সময় সেই জন্য জিনিসপত্রের নাম দেওয়ার জন্য বিভিন্ন ক্যাটালগ তৈরি, এইটা হচ্ছে সেরকম একটা ব্যাপার। সি মানে হচ্ছে কেমব্রিজ, কেমব্রিজ ইউনিভার্সিটিতে বানানো রেডিও অবজেক্টের ক্যাটালগ। রেডিও অবজেক্ট মানে কি না, রেডিও অবজেক্ট মানে হচ্ছে মহাজাগতিক সেই বস্তুগুলো যেগুলো খুব তীব্র রেডিও তরঙ্গ বিকিরণ ঘটায়, ফরওয়ার্ড এভার সেটা আমরা পরে দেখবো কেন কারণটা। তারা হলো রেডিও অবজেক্ট, তাহলে কেমব্রিজে প্রথম সেই রেডিও অবজেক্টের একটা ক্যাটালগ বানানো হয়েছিল। 3C মানে হচ্ছে তার থার্ড এডিশন, আর 273 মানে হচ্ছে ওই ক্যাটালগের কত নম্বর পজিশনে এই জিনিসটাকে বলা হয়। তাহলে এবার বোঝা গেল ব্যাপারটা কি না, মার্টিন স্মিথ তাকিয়ে দেখছিলেন এমন একটা বস্তুর দিকে, এমন একটা স্ট্রং রেডিও এমিটারের দিকে যেটা কিনা কেমব্রিজ থেকে বানানো ক্যাটালগের থার্ড এডিশনে 273 নম্বর এন্ট্রি। এই হচ্ছে ব্যাপার। তাহলে এবার যখন প্রফেসর স্মিথ যখন 3C273 থেকে দেখলেন তখন কতগুলো আশ্চর্য জিনিস দেখলেন। প্রথম কথা হচ্ছে যে অসম্ভব উজ্জ্বল এবং একটা মানে তার সেইখান থেকে লম্বা টিউবের মতন একটা জিনিস বেরিয়ে আসছে, সেটা নিয়ে পরে কথা হবে। কিন্তু প্রথম কথা হচ্ছে উজ্জ্বল, এর যে উজ্জ্বল্য সেই উজ্জ্বল্যের সঙ্গে সাইজ ম্যাচ করে। কথাটার অর্থ হলো এটাই যে এই যে আমি একটু আগে বললাম E=mc² যদি E=mc² লিখি এবং এটার যেহেতু একটা স্ট্রিক্ট আপার লিমিট আছে 1%-এর বেশি কিছুতেই কোনো ভরকে ধ্বংস করা যায় না একটা, তো সুতরাং আমার কোনো একটা নির্দিষ্ট সাইজের বস্তুকে থার্মোনিউক্লিয়ার রিঅ্যাকশন বা যে কোনো কিছুর মাধ্যমে সেখান থেকে এনার্জি জেনারেট করতে গেলে সে কতটা লুমিনাস হবে সেটা একটা আপার লিমিট। তো 3C273 সব রকমের আপার লিমিট পেরিয়ে গেল, অর্থাৎ বোঝা গেল যে প্রফেসর স্মিথ যেটা দেখছিলেন সেইখানে যে এনার্জি জেনারেশন মেকানিজম সেটা তাপ পারমাণবিক নয়। সেইটা একটা বিরাট সমস্যা সৃষ্টি করলো 63-64 সালে দাঁড়িয়ে, কারণ তখন ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড আইডিয়া ছিল যে মহাবিশ্বের যে কোনো মানে সবচেয়ে বেশি কি বলবো শক্তি উৎপাদনকারী বিক্রিয়া হচ্ছে আসলে তাপ পারমাণবিক। তার মানে আইদার আমাকে তাপ পারমাণবিক বিক্রিয়াকে ইভ্যালুয়েট করতে হবে সেটা তত্ত্বগুলোকে, বা দেখতে হবে যে বিটাটা অনেক বেশি হয় কিনা,
অথবা তাপ পারমাণবিক বিক্রিয়ার বদলে অন্য কোনো মানে পদার্থবিজ্ঞানের অন্য কোনো কিছু ঢোকাতে হবে যেখান থেকে এনার্জি জেনারেশন হয়, যেটা এর থেকে অনেক বেশি। এইটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ আবিষ্কার সেই সময়, কারণ এটা শুধু অ্যাস্ট্রোনমির আবিষ্কার নয়, বেসিক দিকটাকে নাড়িয়ে দিল। যে এতদিন পর্যন্ত মানুষ যেটা বিশ্বাস করছিলেন যে সবচেয়ে ইন্টেন্স এক্সো বা এক্সো এনার্জি রিয়াকশন, সেইটার জন্য দায়ী হচ্ছে থার্মোনিউক্লিয়ার রিয়াকশন, দেখা গেল সেটা ঠিক। তো এই নেচারে এই ব্যাপারটা স্পিডের আবিষ্কারের কথাটা বেরিয়েছিল, এবং তখন সত্যি সত্যি ব্যাপারটা নিয়ে বেশ ভালোই তোলপাড় করেছিল। এবং টাইম ম্যাগাজিনের মলাটে কোনো বিজ্ঞানিক ছবি বেরোচ্ছে রকস্টার বা কলিগদের কারোর বদলে, এটা খুব আনইউজুয়াল ঘটনা কি মানে। হ্যাঁ, তো সুতরাং এটা নিয়ে লোকজন খুব ইয়ে হলেন। জর্জ গ্যামো, আরেকজন বিখ্যাত অ্যাস্ট্রোফিজিস্ট রাশিয়া, তিনি তো উত্তেজিত হয়ে নিউজউইক বলে বিখ্যাত একটা ম্যাগাজিনে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারের অন্য ভাষা লিখলেন। এই যে গ্যামোর কবিতা, এইটাকেও আমি একটা গুরুত্বপূর্ণ মেসেজ বলে মনে করি। কেন? এই গ্যামোই হচ্ছে সেই ব্যক্তিদের মধ্যে অন্যতম যারা এই থার্মোনিউক্লিয়ার রিয়াকশন মানে নক্ষত্র থেকে কি করে শক্তি পাওয়া যায় ইত্যাদি ব্যাপারে প্রধান বৈজ্ঞানিক ছিলেন। মার্টিন স্মিডের আবিষ্কার তার গ্যামোর তত্ত্বকে বিপুল করল। সেইখানে দাঁড়িয়ে গ্যামোর যেটা করা উচিত ছিল, মানে আজকালকার লোক যেটা করে থাকে, ওটাকে যত্ন করা যায় চেপে দেওয়ার চেষ্টা করে বা অন্যরকম ভাবে কাউন্টার করা উচিত ছিল। তার বদলে উনি এতটাই উত্তেজিত হলেন যে ওনার তত্ত্ব রিপুট হলো কি ওনার গুরুত্ব কমে গেল সেটার দিকে না তাকিয়ে শুধু এই বিজ্ঞানের বিশুদ্ধ অ্যাস্থেটিক্সটা নিয়ে এত উত্তেজিত হলেন যে তিনি বললেন। আমি বারবার যে ঘটনাগুলো বলছি সেগুলোর একটা সেন্ট্রাল থিম আছে, মানে আমি অন্তত সেটা দেওয়ার চেষ্টা করছি যে পড়াশোনার ব্যাপারটাকে যেটা খণ্ড অনুভূতি নিয়ে আমরা দেখতে অভ্যস্ত, আসলে সেটা বোধহয় সেরকম ভাবে দেখার কথা নয়। তার মধ্যে অন্য অনেক কিছু বিষয় আছে, হ্যাঁ, বিশুদ্ধ জ্ঞানের চর্চা ব্যাপারটা। যাই হোক, এবার আমরা ওখানে চলে যাই যে মার্টিন স্মিথ যেটা দেখলেন সেটা উনি নাম দিলেন কোয়েজার। কোয়েজার কেন নাম দিলেন না, কোয়েজার কথাটা হচ্ছে কোয়াসি স্টেলার রেডিও অবজেক্ট। কোয়াসি স্টেলার তারার মতো, কিন্তু আসলে তারা না, তারার থেকে অনেক বড় রেডিও অবজেক্ট, স্ট্রং রেডিও এমিশন। দেখা গেল কয়েক বছরের মধ্যে এই 3C273 একমাত্র জিনিস নয়, একমাত্র এরকম ব্যতিক্রমী মহাজাগতিক বস্তু নয়, রাদার অনেক রকম এরকম বস্তু বেরিয়ে গেল অনেকগুলো, এবং সেগুলোকে সমষ্টিগতভাবে বলা হলো AGN বা অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই। অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াই কি জিনিস না, নর্মাল গ্যালাক্সি বা সাধারণ নক্ষত্র জগৎ তার থেকে বিশেষভাবে সক্রিয় নক্ষত্র জগৎকে, অর্থাৎ অ্যাক্টিভ গ্যালাক্সি কিভাবে আলাদা করা যায় না, বিশেষভাবে সক্রিয় নক্ষত্র জগতের কেন্দ্র অত্যন্ত উজ্জ্বল হবে, সেখান থেকে যে পরিমাণ শক্তি বেরিয়ে আসবে সেই পরিমাণ শক্তিকে তাপ পারমাণবিক বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এবং তারই সঙ্গে তার কেন্দ্র থেকে জেট বেরিয়ে যাবে। সেটা আমরা পরে দেখছি জেট কি জিনিস, মানে বস্তু একটা টিউবের মতন আকারে দেখতে, বহু লক্ষ কিলোমিটার বা বহু লক্ষ লাইট ইয়ার লম্বা, সেটা বেরিয়ে আসে। সেই হচ্ছে অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ার ডেফিনেশন। সেই অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ার দু একটা ছবি আমি দেখাই। এইটা হচ্ছে সার্সিনাস গ্যালাক্সি, তারপরে এটা হচ্ছে সেন্টার আছে। প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রটা অতিশয় উজ্জ্বল। এগুলো কিন্তু অন্য গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সি অ্যাক্টিভ গ্যালাক্সি নয়, আমাদের গ্যালাক্সি সক্রিয় গ্যালাক্সি নয়, সক্রিয় নক্ষত্র জগৎ নয়, আমাদের নক্ষত্র জগৎ সাধারণ নক্ষত্র জগৎ। এগুলো আমাদের নিজস্ব নক্ষত্র জগৎ থেকে অনেক দূরে অতি সক্রিয় নক্ষত্র। দেখেই বুঝতে পারছেন গোটাটা ছবি তোলা হয়েছে মানেই হচ্ছে বাইরে। তো এইরকম আমরা AGN তৈরি হল, মানে AGN অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ার, তার আবিষ্কার হলো মার্টিন স্মিথের হাত ধরে। এবং এখানে আমি চারখানা AGN অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়ার ছবি দেখাচ্ছি জোড়ায় জোড়ায়। কথাটা হচ্ছে যে দুটো করে আমি ছবি দেখাচ্ছি। একটা হচ্ছে পুরনো ছবি সাদা কালো, সেটা হচ্ছে গ্রাউন্ড বেস টেলিস্কোপ, মানে যে টেলিস্কোপ মাটিতে রাখা আছে পৃথিবীতে সেটা দিয়ে তোলা। সেখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় অংশটা উজ্জ্বল, কিন্তু আলাদা করে রিজলভ করা যাচ্ছে না। তারপরে তারই করেসপন্ডিং ছবিটা আমি এখানে দেখাচ্ছি হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে তোলা, এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় অংশটা সত্যি প্রচন্ড উজ্জ্বল। এটা খুব ভালো করে দেখা যাচ্ছে এই দুটো জায়গায়। এই NGC 4261 এটা অনেকটা নামকরণের পদ্ধতি, নমেনক্লেচার স্কিম। NGC মানে নিউ গ্যালাকটিক ক্যাটালগ,
মানে গ্যালাক্সির যে নতুন ক্যাটালগ তৈরি করা হয়েছিল তার 4261 নম্বর এন্ট্রি। ঠিক আছে, তো এইবার সেইখানে আমরা দেখতে পাচ্ছি M87 বা ইংলিশে আমরা দেখুন সেন্টারটা থেকে যদি আমরা রিজলভ করি দেখতে পাচ্ছি আমরা ধুলোর মেঘের মতন ছড়িয়ে আছে এবং কেন্দ্রটা অতি উজ্জ্বল। তো এখন প্রথম প্রশ্ন এটা হলো বা প্রধান প্রশ্ন এটা হলো, সেটা হচ্ছে যে কি এমন ঘটছে কেন্দ্রতে যার জন্য আমার এই ধরনের অত্যুজ্জ্বল একটা ব্যাপার ঘটছে। সেইটা ব্যাখ্যা করার জন্য তত্ত্বগতভাবে যে তত্ত্বটা বাজারে এলো সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল প্যারাডাইম। ব্ল্যাক হোল প্যারাডাইম এর পিছনে অনেকেই কাজ করেছে এবং স্বাভাবিকভাবে যা হয় বহু লোক কাজ করেন, কোনো না কোনো বিভিন্ন ঘটনার সূত্রে 3 বা 4 জন গুরুত্ব বেশি পান। এখানেও ব্যাপারটা অনেকটা সেরকমই। 4 জন বিখ্যাত জ্যোতি পদার্থবিদ, ইয়াকব বরিসোভিচ জেল্লোভিচ, তিনি আর নেই, গেছে অনেকদিন আগে মারা গেছেন, রাশিয়ার বিখ্যাত জ্যোতি পদার্থবিদ এবং মোটামুটি খুব সম্ভবত ইনি বোধহয় সবচেয়ে বেশি সংখ্যক পদার্থবিজ্ঞানের বিষয়ে কাজকর্ম করেছেন। কেননা এনার সম্পর্কে একটা গল্প আছে, সত্যি মিথ্যে জানি, সেটা হচ্ছে যে জেল্লোভিচ এত কিছু নিয়ে কাজ করেছেন এবং এত কিছু একটা কন্ট্রিবিউশন আছে। স্টিফেন হকিং একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জেল্লোভিচকে বিট করার আগে আমি ভেবেছিলাম জেল্লোভিচ একটা জেনারেল ফ্যামিলি নেই, মানে অনেকগুলো জেল্লোভিচ আছে। হ্যাঁ, এইরকম ব্যাপার। ইয়াকব বরিসোভিচ জেল্লোভিচ, এরউইন সলপিটার কর্নেল ইউনিভার্সিটির প্রফেসর, ডোনাল্ড লিন্ডেনডেল কেমব্রিজের প্রফেসর, ইগর দিমিত্রিয়েভিচ নোভিকভ ডেনমার্কের থিওরিটিক্যাল ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমির প্রফেসর, ডিরেক্টর, এই 4 জনের কাজকে মানে অ্যাট্রিবিউট করা হয় ব্ল্যাক হোল প্যারাডাইম। তারা বললেন যে এই ধরনের যে নক্ষত্র জগৎ যেখানকার কেন্দ্র অতি উজ্জ্বল এবং সেখান থেকে কিছু একটা বেরিয়ে আসছে, তার সেন্টারে একটা খুব বড় ব্ল্যাক হোল আছে। সেটা কি ধরনের ব্ল্যাক হোল? অ্যাক্রেটিং ব্ল্যাক হোল। সেই ব্ল্যাক হোলের উপরে বাইরে থেকে বস্তু এসে পড়ছে। এটা আমি আস্তে আস্তে বললাম, মানে প্রথমে দেখা যায় কি হয়েছিল যে তাহলে এমন একটা নক্ষত্র জগৎ যার কেন্দ্রে একটা বিপুল সাইজের একটা অন্ধকূপ বা কৃষ্ণগহ্বর আছে এবং তার উপরে চারদিক থেকে জিনিস এসে পড়ছে, এইরকম একটা কনফিগারেশন অ্যাটেন্ড করলে সেইটাকে আমরা বিশেষভাবে সক্রিয় গ্যালাক্সি বা অ্যাক্টিভ গ্যালাক্সি আমরা বলতে পারি। কেন সেটা আমরা আমরা বলবো 15 মিনিট। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি যে হঠাৎ করে একটা অ্যাক্রেটিং ব্ল্যাক হোল বলে আলোক বস্তু সেইটা কি করে আমাদের ওই অতি উজ্জ্বল জিনিসকে তার অবজারভেশনটাকে ব্যাখ্যা করতে পারে এবং তার সঙ্গে এই আমাদের ঘর, আমাদের নিজের গ্যালাক্সি বা কি সম্পর্ক, এইবার আমরা সেগুলো একটু করে দেখব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয়। এই ব্যাপারটা মোটামুটি আপনারা প্রায় সবাই জানেন, কেননা যত ধরনের মানে পপুলার সায়েন্সের গল্প থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে আছে তার মধ্যে মেজরিটি এরকম এই ব্ল্যাক হোল ইত্যাদি দিয়ে আছে। ব্ল্যাক হোল ব্যাপারটা কি করে তৈরি হয়? না, ব্ল্যাক হোল ব্যাপারটা তৈরি হয় যে সোজা কথায় বলতে গেলে একটা নক্ষত্র যখন তৈরি হয় তার একটা জীবনচক্র থাকে। সেই জীবনচক্রের শুরুতে যেটা থাকে সেটাকে বলে মলিকুলার ক্লাউড। এটা হচ্ছে একটা মলিকুলার ক্লাউডের ছবি। মলিকুলার ক্লাউডটার নাম হচ্ছে বার্নার্ড 68। এই প্রফেসর বার্নার্ডের নামে। তো এই বার্নার্ড, এই এডওয়ার্ড বার্নার্ড ছিলেন অ্যাস্ট্রোফটোগ্রাফি জনকের, তার নামে এই বার্নার্ড 68 মলিকুলার ক্লাউডটা হচ্ছে অত্যন্ত ঠান্ডা ঘনীভূত গ্যাস। ঠিক আছে, কতটা ঠান্ডা? মানে খুবই ঠান্ডা আর কি, মাত্র কয়েক ডিগ্রি কেলভিন গেলাম, এবং এতটাই ঠান্ডা যে সে কি করছে পিছন থেকে আসা আলোগুলোকে আটকে দিচ্ছে, সেটা ভেদ করে আসতে পারছে না, ফলে এইটা আমরা একটা কালো অংশ হিসেবে দেখছি। এই ধরুন এটা একটা মলিকুলার ক্লাউড। এবার মলিকুলার ক্লাউডে কি হবে? মলিকুলার ক্লাউডে ঠান্ডা এবং ঘন একটা গ্যাসের একটা বিপুল সমাহার। এইবারে সেইখানে যদি কোনো রকম ভাবে যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল পারটারবেশন, মানে কোনো অস্থিরতা নেই, সেই অস্থিরতাটা থামবে না। সেই অস্থিরতাটা তখন তার অংশটাকে একদম কুচকে নিয়ে একটা কেন্দ্র পর্যন্ত চলে। সেই যখন কুচকে নিয়ে কেন্দ্র পর্যন্ত চলে যাওয়ার চেষ্টা করছে তখন কি হচ্ছে? তখন সেইখান থেকে আমার নক্ষত্র তৈরি হচ্ছে। মানে এই মলিকুলার ক্লাউডকে ভেঙে 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 ছোট 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 নক্ষত্র তৈরি হচ্ছে, এটাকে বলে ফ্র্যাগমেন্টেশন। সেই নক্ষত্র একবার তৈরি হয়ে গেল, সে নক্ষত্র তৈরি হয়ে যাওয়ার পর গোলাকার থাকলো এবং আলো আর শক্তি দিতে থাকলো, দিতেই থাকলো। কি করে সেটা হলো?
না সেটা প্রথম কথা হচ্ছে যে নক্ষত্রের উপরে কি ফোর্স কাজ করে, না একটা হচ্ছে তার মহাকাশের জন্য নিজেই ভিতরে ঘুষতে যাওয়ার চেষ্টা করছে, আর একটা হচ্ছে তার মধ্যে যে জ্বালানি আছে মানে থার্মোনিউক্লিয়ার ফিউশনের জন্য জ্বালানি আছে, সেই জ্বালানি পুড়ে সে বাইরের দিকে তার চাপ তৈরি হচ্ছে, সেই দুটো ব্যালেন্স হয়ে সে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু এটা তো অনন্তকাল চলতে পারে না, তার কারণ এর মধ্যে যা যা জ্বালানি রয়েছে সেই জ্বালানি ফুটতে ফুটতে কি হবে, আপনারা জানেন যে সবচেয়ে হালকা জিনিস হাইড্রোজেন, সেখান থেকে আরেকটু বেশি খালি হিলিয়াম, হিলিয়াম থেকে লিথিয়াম, এরকম ভাবে বাড়তে বাড়তে যখন হেভিয়ার এলিমেন্টসের দিকে এগোতে শুরু করবে তখন এই তাপমাত্রামূলক বিক্রিয়ার ইন্টেন্সিটি কমে যাবে। ইন্টেন্সিটি কমে গেলে তখন কি হবে, তার গ্র্যাভিটি তো তাকে টানতেই থাকছে, সেটাকে সাপোর্ট দিয়ে আটকে রেখেছিল শুধু, এবার তার ইন্টেন্সিটি কমে গেলে এবার সে সত্যি সত্যি কোলাপস করা শুরু করবে। এবারে সেই কোলাপস কিভাবে করবে, তার কত রকম ক্যাটাগরি আছে, আলাদা আলাদা ক্যাটাগরির কোলাপসের আলাদা আলাদা এন্ড পয়েন্ট কি, সেগুলো খুবই জটিল বিষয়, তার মধ্যে আমি ঢুকছি না। শুধু সহজ কথায় বলতে গেলে যদি প্রধান নক্ষত্রটা সাইজে ছোট হয় তাহলে সেখান থেকে অন্ধকূপ বা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর তৈরি হবে না, তার বদলে সে প্রথমে ফুলে উঠে রেড জায়ান্ট বলে একটা জিনিস হবে, তারপরে বিস্ফোরণ হবে, সেখান থেকে নেবুলা হয়, আরেকটা খুব ঘন বস্তু তৈরি হবে যেটাকে বলে হোয়াইট হোল। আর যদি নক্ষত্রের যদি মানে আকার বড় হয় তাহলে সেখান থেকে এটা হওয়া সম্ভব, রেড সুপার জায়ান্টের পরে সুপারনোভা বিস্ফোরণ হবে, বিপুল বিস্ফোরণে নক্ষত্রের উপরের অংশটা সম্পূর্ণ উড়ে যাবে এবং সেই বিস্ফোরণের যে ইম্প্লোশন ইনওয়ার্ড যে চাপটা সেইখান থেকে মাঝখানটা ঘনীভূত হয়ে আইদার নিউট্রন স্টার তৈরি হবে। নিউট্রন স্টার একটা অতি অদ্ভুত জিনিস, যেখানে একটা নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রের মধ্যে বস্তু হিসেবে শুধুমাত্র মৌলকণা হিসেবে শুধুমাত্র নিউট্রন, সেটা হবে, অথবা ব্ল্যাক হোল তৈরি। ব্ল্যাক হোল জিনিসটা সোজা কথায় বলতে গেলে মানে বেশি বিজ্ঞানের প্রশ্নের মধ্যে না করে বলতে গেলে যে এতটাই ঘনীভূত একটা বস্তু, বিপুল পরিমাণে ভর বা বেশ কিছু পরিমাণ ভর হয়, বেশ কিছু পরিমাণ ভর অত্যন্ত ঘনীভূত অবস্থায় একটা অত্যন্ত ছোট জায়গায় এমনভাবে থাকে যে তার চারপাশে মহাকর্ষীয় আকর্ষণ অতি তীব্র, এতই তীব্র যে আলোর কণিকাও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, সেই টান কাটবে। সেই জন্য ব্ল্যাক হোল কেন না, আমি একদম প্রথমেই বলছি দেখার মেকানিজম কি না, দেখার মেকানিজম হচ্ছে আইদার সে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছাড়বে অথবা কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ তার উপরে এসে রিফ্লেক্টেড হয়ে আমার চোখে আসবে। ব্ল্যাক হোলের ক্ষেত্রে কিছুই হবে না, তার কারণ তার চারপাশে মহাকর্ষীয় ক্ষেত্র এতই তীব্র যে আলোটাকে যদি আমি ফোটন হিসেবে কণা হিসেবে ধরি, সে আলো ফোটন কণাকে টেনে রাখে। এটা খুবই খুবই খারাপ ব্যাখ্যা দিলাম আর কি, মানে বিজ্ঞানের অ্যাকচুয়াল কাজ করা লোকগুলো শুনলে আমাকে যাতা বলে, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটা বলছি। এরকম ধরুন যে আলো একটা মানে আলো হচ্ছে ফোটনের অবস্থায় আছে, কণিকা অবস্থায়, সে চলাফেরা করছে, তার ছোটাছুটি করার জন্য সে গ্র্যাভিটেশনের টান কাটিয়ে বেরোতে পারছে না, আটকে যাচ্ছে। এরকম ভাবে ব্যাপারটা আপনারা যদি দেখার চেষ্টা করেন তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে মানে কৃষ্ণগহ্বর এমন একটা জিনিস যার চারিপাশ থেকে কোনো কিছু বেরিয়ে আসতে পারে। এটা আমার একটা বিশ্বদেব মুখোপাধ্যায় বলে এক কবি আছে, তার একটা খুব কবিতা, সেটাকে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমার মনে হয়েছে যে এই জিনিসটা আমাদের এই যে ব্ল্যাক হোলের ব্যাপারটা, যে তার চারপাশে একটা জিনিসের ইভেন্ট হরাইজন এসে পড়া ছড়া বেরোতে পারছে না, সেটা জিনিসের সঙ্গে খুব ভালো জিনিসটা যায় এই বিশ্বদেবের কবিতা। মানে বেসিক ব্যাপারটা যেটা সেটা হচ্ছে ব্ল্যাক হোলের চারপাশে এমন একটা মহাজগৎ অত্যন্ত মানে শক্তিশালী মানে মাধ্যাকর্ষণ ক্ষেত্র থাকে, যেখান থেকে কিছু বেরোতে পারে। ভালো কথা। এবার একটু মানে হিস্টোরিক্যাল ব্যাপারে যাওয়া যাক, যে এই ব্ল্যাক হোল নিয়ে যারা কাজকর্ম করেন, ব্ল্যাক হোল অ্যাস্ট্রোফিজিক্স, সেই ব্ল্যাক হোল অ্যাস্ট্রোফিজিক্সের সঙ্গে পুরনো কলকাতা ইতিহাসের একটা খুব ইন্টারেস্টিং যোগাযোগ আছে। এই যে ব্ল্যাক হোল নামটা এসছে সেটা কোথা থেকে, মানে আমরা তো প্রথমে ব্ল্যাক হোল বলে তারপর ওই হাইপোথিসিসে ঢুকি। দ্বিতীয় কথা এটা, সেটা আমরা আগে বলে দেওয়া হয়েছিল কনফিউশন কমাতে, সেটা হচ্ছে এই যে ব্ল্যাক হোল তৈরির তত্ত্ব, যে একটা নক্ষত্রের মানে বার্থ সাইকেল মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেটা সেখান থেকে এটা আমরা জানতে পারি। সেই কৃষ্ণগহ্বর কিন্তু আমাদের ওই অ্যাক্টিভ গ্যালাকটিক সেন্টারের কৃষ্ণগহ্বর নয়, এটা হচ্ছে ছোট কৃষ্ণগহ্বর, আমাদের স্টেলার মাস ব্ল্যাক হোল, একটা তারা থেকে নক্ষত্র থেকে কি করে ব্ল্যাক হোল তৈরি হয়। এর তত্ত্ব কিন্তু আমরা মার্টিন স্মিডের অবজারভেশনের বহুকাল আগে থেকে জানি। আমরা শুধু এটা জানতাম না, কেননা কখনো
দেখতে পাইনি বা দেখার প্রয়োজন হয়নি বা দেখার মতন ঘটনা ঘটেনি যে ব্ল্যাক হোল শুধু হয় না, ব্ল্যাক হোল বিপুল হয়। এইটা বলে রাখা যে মার্টিন স্পিডের যে অবজারভেশন তার অনেক আগে থেকেই ব্ল্যাক হোল সংক্রান্ত জ্ঞান মানে পণ্ডিতদের ছিল। এবার এই ব্ল্যাক হোল নামটা কোথা থেকে এলো? ব্ল্যাক হোল নামটা মোটামুটি বিজ্ঞানের ইতিহাস দিয়ে যারা কাজকর্ম করেন তাদের থেকে যেটা জানা যায় যে রবার্ট ডিচকে বলে, DICKE এর উপরে একটা আছে, এটা বিজ্ঞানের এটা সেইটা ওটা দিলে পরে একটা ডিচকে, রবার্ট ডিচকে বলে একজন বৈজ্ঞানিক 1916 সালে প্রিন্সটন ইউনিভার্সিটির একটা সেমিনারে প্রথমেই শব্দটা ব্যবহার। এখানে একটা মজার গল্প আছে যে ডিচকে খুব মানে অন্যমনস্ক লোক ছিলেন, প্রায়শই অফিস বেরোনোর সময় চশমাটা ঘড়িটা এদিক ওদিক খালি যেতে খুঁজে পেতেন না। ওনার মেয়ে বলেছে, তারা লিখেছিলেন একটা জায়গাতে যে বাবা বেরোনোর সময় প্রায় চেঁচামেচি করতো, ব্ল্যাক হোল আমার চশমাটা খেয়ে দিচ্ছে, এরকম ব্যাপার। সেই কথাটা ডিচকে প্রথম ব্যবহার করেন এবং লিখিত অবস্থায় এই কথাটার প্রথম ব্যবহার হয় 1964 সালে সায়েন্স নিউজ লেটার বলে একটা ম্যাগাজিন, যে ব্ল্যাক হোলস ইন স্পেস। সেই সময় যখন মানে অত্যন্ত ঘনীভূত বস্তু বা নক্ষত্র নিয়ে গবেষণার খবরাখবর বেরোচ্ছে, সেই সময় জিনিসটাকে বোঝানোর জন্য ব্ল্যাক হোল কথাটা ইউজ হয়। এবং তারপরে লাইফ ম্যাগাজিন, লন্ডনের বিখ্যাত ম্যাগাজিন লাইফ ম্যাগাজিনের যে এডিটর আলবার্ট রোজেনফেল্ড বলে, সেই রোজেনফেল্ড যখন ওই ব্ল্যাক হোল নিয়ে একটা লেখা লেখেন, সেখানেও বারবার ব্ল্যাক হোল কথাটা ব্যবহার করেন। সর্বশেষ যেটা ঘটনা সেটা হচ্ছে জন আর্চিবাল্ড হুইলার, তিনি বিখ্যাত পদার্থবিদ এবং জেনারেল রিলেটিভিটি এবং অ্যাস্ট্রোফিজিক্সের পণ্ডিত। তিনি 1967 সালের ডিসেম্বর মাসে একটা মিটিংয়ে ফর্মালি ব্ল্যাক হোল শব্দটা ব্যবহার করেন এবং লেখেন, এবং তিনি বলেন যে এখন থেকে এটাই বলবেন। কথাটা কোথেকে এলো না, কথাটা এলো কলকাতার একটা আপাত কলঙ্কময় ঘটনা। সেখানে অন্য ঘটনা সিরাজের সময়, সিরাজউদ্দৌলার সময় যেটা হয়েছে, এটা একটা ছোট গল্প আছে, গল্পটা বলা যেতে পারে। সেটা হচ্ছে যে 1756 সালে জুন মাস নাগাদ সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের একটা কনফ্লিক্ট হয়। ব্যাপারটা কি ছিল না, ব্যাপারটা হচ্ছে ওই সময়টা যেটা হচ্ছিল সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি খুব বেড়ে গেছিল যে দেশের মানে ভারতবর্ষের দখল কেড়ে। সেই জন্য তারা পরস্পরের যুদ্ধসজ্জা বাড়াচ্ছে, মানে ফর্টিফিকেশন, কেল্লা বানানো, বাইরে থেকে আরো অস্ত্র আনা, কামান তৈরি করা ইত্যাদি করছিলেন। তা দূরদর্শী সিরাজের সেটা পছন্দ হয়নি, কারণ সিরাজ বুঝতেই পেরেছিলেন যে নিজেদের মধ্যে মারদাঙ্গা করে ফাইনালি যে টিকে থাকবে তারা সিরাজকে মেরে সব কিছু নেবে। এরকম একটা ব্যাপার থেকে, এরকম একটা ধারণা থেকে উনি পক্ষকেই জানিয়ে দেন যে উনি সেটা পছন্দ করছেন না, এই এত অস্ত্রসজ্জা ইত্যাদি পরস্পরের মধ্যে। কোনো কারণে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা শোনে, সিরাজের কথা শোনে, কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপারটাকে একেবারেই গুরুত্ব দেয়। ফলে তারা কি করলো, তারা তখন ফোর্ট উইলিয়ামকে আরো বেশি করে ঢেলে সাজাতে লাগলো ইত্যাদি। কারণ সিরাজ খুবই উদ্যম হয়ে কলকাতার দিকে মুর্শিদাবাদ থেকে যুদ্ধযাত্রা করে জুন মাসে, প্রায় 1050 পদাতিক, 500-600 মতো হাতি, গোটা 50 কামান সবকিছু নিয়ে উনি যুদ্ধযাত্রা করলেন। করে ইয়ের সামনে এসে, ফোর্ট উইলিয়ামের সামনে এসে, ওই ফোর্ট উইলিয়াম কিন্তু এই ফোর্ট উইলিয়াম নয়, সেখানে ফোর্ট উইলিয়াম আগে প্রথম ফোর্ট উইলিয়াম, অ্যাকচুয়াল ফোর্ট উইলিয়াম অন্য জায়গায় ছিল। এখন যেখানে জিপিও, কয়লাঘাট, ইয়ের অফিস, যে কি বলে রেলওয়েদের টিকিটের অফিস, ফোর্ট উইলিয়াম ছিল সেখানে দেখা। তো সেই ফোর্ট উইলিয়ামের সামনে নিয়ে এসে পৌঁছলেন 17 জুন, এবং তারপর ফোর্ট উইলিয়াম অবরোধ করে যুদ্ধ চলছিল। ফোর্ট উইলিয়ামের ভেতরে ইংরেজদের বেশি লোকজন ছিলেন, যে মেন ছিলেন আর কি সৈন্যবাহিনী, তিনি পালালেন। কর্নেল রজার গ্রে তিনি পালালেন, নদীপথে পালিয়ে, গঙ্গা দিয়ে পালিয়ে, ফলতা বলে যেখানে জায়গা আছে সেখানে চলে গেলেন। তারপরে 20 জুন 1756 সিরাজউদ্দৌলার সৈন্যরা ফোর্ট উইলিয়াম মানে অধিকার করে। এবং তারপরে যে কথাটা আছে মানে বলা হয় যে একটা ছোট ঘরে, অত্যন্ত ছোট ঘরে, 14 ফুট বাই 18 ফুট ঘরের মধ্যে প্রায় 150 জন ব্রিটিশ সৈন্য বা ব্রিটিশ রাজপুরুষকে বন্দী রাখা হয়, এবং পরের দিন সকালে তার মধ্যে একটা অধিকাংশই মারা যায়। কিন্তু ওদের মধ্যে অনেকেই বিখ্যাত লোক সেই সময়কার ছিলেন, নোবেল ম্যান। একজন পরিচিত লোকের কথা আমরা বলতেই পারি, সেটা হচ্ছে এই যে এখন ইতিহাসবিদ উইলিয়াম ডালরিফল আছেন, সেই ডালরিফলের এক পূর্বপুরুষ ওই ঘরের মধ্যে ছিলেন এবং মারা যায়। এটা একটা কলঙ্কিত অধ্যায়, কিন্তু যদিও এটা বিতর্কিত অধ্যায়, বলা হয় যে এটা কলোনিয়াল
ডিস্টরশনের গল্প, সত্যি সত্যি অত লোক রাখা হয়নি এবং অত লোক মারাও যায়নি। যাই হোক, এবারে সেইখান থেকে ওই হলওয়েল মনুমেন্ট বানানো হয়। কলকাতা শহরে হলওয়েল মনুমেন্ট বলে একটা মনুমেন্ট ছিল। হলওয়েল সেই সময় ওখানে ছিলেন, হলওয়েল পালিয়ে গেলেন, ডিরেক্ট পালিয়ে গেছিলেন, হলওয়েলের হাতে দায়িত্ব নেই। হলওয়েল ছিলেন কোনো এক সময় বাংলার টেম্পোরারি গভর্নর। এবং হলওয়েল খুব ইন্টারেস্টিং, হলওয়েল সেই সময় বসে ভেগানিজম এবং মানে জীবজন্তু না খাওয়ার জন্য খুব মানে অ্যাডভোকেট করতেন, খুবই ডাক্তার ছিলেন। সে হলওয়েল মনুমেন্ট তৈরি করেন এবং সেই হলওয়েল মনুমেন্ট বহুদিন ধরে ছিল, সরিয়ে নেওয়া হয় 1821 সাল নাগাদ। আবার লর্ড কার্জন এসে আবার সেটাকে বসান, কিন্তু তারপরে এটা হয় 1940 সাল নাগাদ সুভাষ বোসের নেতৃত্বে কলকাতা পুরসভা থেকে যখন ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অধিবেশন ইত্যাদি করা হচ্ছে, তখন এই মনুমেন্টটাকে সরিয়ে ফেলা হয়। ফেলে এবারে ওই সেন্ট জনস চার্চ আছে, মানে হাইকোর্ট যেতে পড়ে ডান দিকে, প্রাচীন মানে কলকাতার সবচেয়ে প্রাচীন বিল্ডিং গুলোর মধ্যে একটা। ওটা বানিয়েছিলেন, মানে ওটা বানাতে সাহায্য করেছিলেন এই শোভাবাজার রাজবাড়ির যে দেব পরিবারের যে প্রথম পুরুষ নবকৃষ্ণদেব, তিনি হচ্ছে ওটা চার্চটা খুব ইন্টারেস্টিং। চার্চের মধ্যে একটা বিপুল পাইপ অর্গান আছে, মানে কলকাতা শহরে খুব সীমিত পাইপ অর্গান আছে, 3টে না 4টে। সেন্ট জনস চার্চের পাইপ অর্গানটা সবচেয়ে বড়। সে যাই হোক, ওই সেন্ট জনস চার্চে ওই জিনিসটা সরিয়ে রাখা হয়। এই হচ্ছে ক্যালকাটা অন্ধকূপত্যা বা ব্ল্যাক হোল কিলিং এর হিস্ট্রি। মানে এটা খুবই অনুশোচনার বিষয় যে এই ধরনের জিনিসপত্র আমাদের কখনো আমরা প্রিজার্ভ করি। এই হচ্ছে তার বর্তমান অবস্থা। আমি যে ছবি তুলেছি, ওই জায়গাটা ময়লার ভ্যাট অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো মানে অ্যাকচুয়ালি এটা ছিল, সেটা হচ্ছে আগে আপনার ওই ফোর্ট উইলিয়াম ছিল অন্য জায়গায়, তৃতীয় জায়গায়। এটা হচ্ছে পুরোনো ফোর্ট উইলিয়ামের ছবি। এই ফোর্ট উইলিয়ামের হলওয়েল মনুমেন্ট সহ ফোর্ট উইলিয়াম দেখা যাচ্ছে। এগুলো সমস্ত পুরোনো ফোর্ট উইলিয়ামের ছবি, সেই সময়কার ব্রিটিশ আর্টিস্টদের আঁকা। ঠিক আছে, তো তাহলে এইখান থেকে আমরা জানা গেল ব্ল্যাক হোল শব্দটা কোথেকে এসেছে। তাহলে এইবারে আমরা আবার বেসিক সায়েন্সে ফিরে যাই যে ব্ল্যাক হোল জিনিসটা অ্যাকচুয়ালি কি। ব্ল্যাক হোল মানেই কি মহাকর্ষ ভঙ্গের ফলে কোনো নক্ষত্র থেকে তৈরি হওয়া জিনিস, নাকি ব্ল্যাক হোল অন্য কোনো আরো সাধারণীকৃত মানে জেনারেলাইজ? অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল সাধারণীকৃত জিনিস। কিরকম ব্যাপারটা না, আমরা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের যে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব, সেই আপেক্ষিকতা তত্ত্ব আমাদের জানায় যে স্পেস টাইম মানে আমাদের চারদিকে আমরা দেখি সেটা কোনটা ফ্ল্যাট না, সেখানে কার্ভেচার কার্ভ, এবং সেই কার্ভেচার আমার যে কোনো ধরনের বস্তুর মানে গতিপথকে নিয়ন্ত্রণ করে। এবং ঠিক যেমন ভাবে আমি এটা ব্যাখ্যা করছি, এটা বলছি উদাহরণ হিসেবে, যেমন ভাবে আমরা সাধারণ নিউটনিয়ান মেকানিক্সের কোনো বডির ডায়নামিক্সের জন্য আমরা তো মানে বিভিন্ন ইকুয়েশন ইউজ করি। কিরকম ইকুয়েশন ইউজ করি? আমরা সাধারণত দুটো জিনিস নিয়ে ইকুয়েশন ইউজ করি। একটা হচ্ছে কিনেমেটিক্স দেখি, যেখানে ডাইরেক্ট ফোর্স থাকে না, S = mv + half mv² এই ধরনের ইকুয়েশন। আরেকটা হচ্ছে ডায়নামিক্স দেখি, E = mf। ঠিক সেরকম ভাবে সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে দুটো প্রধান ইকুয়েশন আছে। এটাকে বলে জিওডেসিক ইকুয়েশন। সেই জিওডেসিক ইকুয়েশন ইজ ইকুইভ্যালেন্ট টু কিনেমেটিক্যাল ইকুয়েশন, যে কার্ভ স্পেস টাইমে একটা বস্তু কণা ছেড়ে দিলে সে কোন রাস্তায় যাবে, সেই রাস্তাটাকে এই ইকুয়েশনটা সলভ করলে বার করা। আরেকটা হচ্ছে ফোর্স ইকুয়েশন। এটাই হচ্ছে সেই মূল আইনস্টাইন ইকুয়েশন বলে এটা পরিচিত এবং বিখ্যাত। এই আইনস্টাইন ইকুয়েশন আমাদের বলছে যে বস্তু মানে ম্যাটার এবং স্পেস অর্থাৎ কার্ভেচার সেটা একসঙ্গে থাকলে পরে সেইগুলো সমস্ত ইকুয়েশনগুলোকে সমাধান করে কি করে সেই স্পেস টাইম সম্পর্কে আইডিয়া পাওয়া। এই যে আইনস্টাইন ইকুয়েশন, এই আইনস্টাইন ইকুয়েশন প্রথম যখন আইনস্টাইন 1915 সালে আইনস্টাইন ওই ইকুয়েশন দেন, এবং তার পরপরই একদম পরের বছরই প্রফেসর কার্ল শোয়ারশিল্ড জার্মানির গণিতজ্ঞ এবং পদার্থবিদ এই ইকুয়েশন সলভ করেন, এই পার্টিকুলার ইকুয়েশন সলভ করেন, আইনস্টাইন ইকুয়েশন। এবং সেই কিরকম ধরনের জন্য সলভ করেন, এমন একটা কনফিগারেশনের জন্য সলভ করেন যার শুধুমাত্র মাস আছে কিন্তু পূর্ণ বা স্পিন নেই। তাহলে ব্ল্যাক হোল হচ্ছে আসলে কি? ব্ল্যাক হোল হচ্ছে আসলে আইনস্টাইন ইকুয়েশনের সলিউশন। মানে আইনস্টাইন যখন ইকুয়েশন দিয়েছিলেন তখন আইনস্টাইন বলেছিলেন যে এই ইকুয়েশনটা এই ধরনের স্পেস টাইমের কনফিগারেশন আমাকে বোঝাবে। তার মানে ব্ল্যাক হোল হচ্ছে এমন একটা জিনিস যার চারপাশে স্পেস টাইম হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন সলভ করলে যেরকম স্পেস টাইম পাওয়া যায় সেই স্পেস টাইম।
তাহলে এই ব্ল্যাক হোল জিনিসটা মহাকাশ বিজ্ঞানীদের পৈতৃক সম্পত্তি নয়, স্ট্রিং থিওরিতে ব্ল্যাক হোল হয়, পার্টিকেল ফিজিক্সে ব্ল্যাক হোল সলিউশন হয়। কিছুদিন আগে যখন ওই LHC লার্জ হ্যাড্রনিক কোলাইডার নিয়ে যখন চলছিল, তখন আপনারা হয়তো দেখে থাকবেন যে এরকম একটা খবর বেরিয়েছিল যে লার্জ হ্যাড্রনিক কোলাইডারে মিনি ব্ল্যাক হোল তৈরি হতে পারে, সেই মিনি ব্ল্যাক হোল মানে ল্যাবরেটরি থেকে শুরু করে গোটা পৃথিবীকেই টেনে নেবে, এরকম কিছু কথাবার্তা হয়েছিল। তো ব্ল্যাক হোল ব্যাপারটা মানেটা হচ্ছে এইটা। অ্যাস্ট্রোফিজিক্সটা কি করে মহাকাশ বিজ্ঞানীরা বা জটিল পদার্থ বিজ্ঞানীরা এটা করে থাকে, সেটা হচ্ছে যে তারা এমন কিছু মানে মহাকাশের এমন কিছু জিনিসপত্র তারা আবিষ্কার করেছেন যার চারপাশে স্পেস টাইম আইনস্টাইন ইকুয়েশনের সলিউশন করলে যে স্পেস টাইম পাওয়া যায় সেই স্পেস টাইমের সমান, সেই স্পেস টাইমের মতো। সেই জন্য সেটাকে আমরা ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের কথাটা জানা গেল। এখন এই যে ব্ল্যাক হোল তার কতগুলো বৈশিষ্ট্য আছে। ব্ল্যাক হোলের দুটো প্রধান অংশ, একটা হচ্ছে সিঙ্গুলারিটি, তার একদম ভেতরের পার্টটা, তার বাইরে একটা তত্ত্বীয় পর্দা টাইপের জিনিস আছে যেটাকে টেকনিক্যালি ওয়ান ওয়ে মেমব্রেন বলে, যেটার নাম হচ্ছে ইভেন্ট হরাইজন। ইভেন্ট হরাইজন কি করে, যে কোনো বস্তু যখন বাইরে থেকে এসে পড়ে ইভেন্ট হরাইজনের কাছে আগে মানে ক্রস না করা পর্যন্ত তার আবার ফিরে যাওয়ার রাস্তা থাকে। যেই মুহূর্তে ইভেন্ট হরাইজন ক্রস করে তখন তার পক্ষে বেরিয়ে যাওয়া সম্ভব। মানে ইভেন্ট হরাইজনের ভিতরে মহাকর্ষীয় আকর্ষণ দর্শাভিত্তিক যে কোনো কিছুই সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, এমনকি আলো। সেই জন্যই ব্ল্যাক হোলের নাম ব্ল্যাক হোল, কেননা কোনো কিছুই দেখা যাবে না, যাই এসে পড়বে সমস্তই মিলিয়ে। এখন যেটা প্রশ্ন হলো সেটা হচ্ছে যে যদি এটাই ঘটনা হয় যে একটা ব্ল্যাক হোল কোনোদিন দেখতে পাওয়া যাবে না, তাহলে সেটা যে আদৌ আছে, সেটা যে মানে একটা কাব্যিক কল্পনা নয় বা কমপ্লিটলি একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার নয়, সেটা আমি কিভাবে বুঝতে পারবো? যে পদ্ধতিতে সেটা বুঝতে পারবো সেটার নাম হচ্ছে অ্যাগ্রেশন প্রসেস। অ্যাগ্রেশন প্রসেস মানে কি, না যখন বাইরে থেকে কোনো বস্তু ব্ল্যাক হোলের উপরে এসে পড়ে, যেভাবে এসে পড়ে সেটাকে বলে অ্যাগ্রেশন প্রসেস। এখন সেই অ্যাগ্রেশন প্রসেস দিয়ে ব্ল্যাক হোল কি করে চিনতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। এটা বুঝতে গেলে আমরা এরকম ভাবে ভাবি, ধরুন আমার হাতে এক টুকরো চক আছে, আমি সেটা ছেড়ে দিই, কাঠের মেঝের উপরে পড়বে, পড়ে ঠক করে নাও, কি হলো আওয়াজটা করতে গেলে আপনারা পেলেন। যখন আমি জিনিসটা ছাড়লাম তখন যখন সে মহাকর্ষ বলের অধীনে আছে, যখন ওই অবধি গেল সে তখন mgh পরিমাণ পোটেনশিয়াল এনার্জি সে অ্যাকোয়ার, mgh পরিমাণ স্থিতিশক্তি সে পেয়েছে। ওই mgh পরিমাণ স্থিতিশক্তি যখন মেঝেটাকে সে ধাক্কা মারলো, ধাক্কা মারে তো থেমে গেল, তার ভেলোসিটি জিরো হয়ে গেল। কারণ ওই mgh পরিমাণ স্থিতিশক্তি অন্য একটা ভেলোসিটিতে কনভার্টেড করবে, সেই কনভার্সনটাই হচ্ছে আমি শুনতে পেলাম আওয়াজটা অ্যাকাউস্টিক এনার্জি। এইবার আপনি ভাবুন যে একই পরীক্ষা করবেন কিন্তু চকটাকে তুলতে তুলতে অলমোস্ট ইনফিনিটিতে নিয়ে যাবেন, অথবা এমন একটা সারফেসের উপরে আপনি চকটা ফেলবেন যে সারফেসের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন অসম্ভব। তখন কি হবে, তখন যে পরিমাণ মহাকর্ষীয় স্থিতিশক্তি সে অর্জন করবে সেটা একটা বিপুল পরিমাণ শক্তি অর্জন করবে, এবং সেটা যখন কনভার্টেড হবে সেটা তখন অ্যাকাউস্টিক এনার্জির বদলে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট। এই হচ্ছে ব্ল্যাক হোল প্যারাডাইমের মূল কথা। এই যে চারজনে মিলে ব্ল্যাক হোল প্যারাডাইমের কথাটা বলেছিল যে অতি সক্রিয় নক্ষত্র জগৎকে ব্যাখ্যা করার জন্য কি করে ব্ল্যাক হোল প্যারাডাইম হবে, তার সেন্টারে অ্যাক্রেটিক ব্ল্যাক হোল। তার মানেটা কি হলো না, মানেটা হচ্ছে সেই সব গ্যালাক্সির সেন্টারে একটা ব্ল্যাক হোল আছে যার সাইজ বিপুল এবং যার চারপাশের মহাকর্ষীয় ক্ষেত্রের মানে শক্তিও অতি সাংঘাতিক বেশি। সে তার চারপাশ থেকে ম্যাটার টানছে, সেই বস্তু এসে ব্ল্যাক হোলের উপরে পড়ছে, পড়ে যাওয়ার আগে তার বিপুল পরিমাণ যে স্থিতিশক্তি অ্যাকোয়ার করেছিল তার একটা পার্ট এসে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট করে ব্ল্যাক হোলের মধ্যে মিলিয়ে যাচ্ছে। সেই এনার্জিটা বেরিয়ে আসছে এই যে ম্যাগনেটিক গ্যালাক্সির যে উজ্জ্বল হয়েছে। এই হলো বেসিক মেকানিজম। এখন কথা হলো যে এই যদি ঘটনা হয়ে থাকে তাহলে 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 কেন হঠাৎ করে পার্টিকুলার কতগুলো নক্ষত্র জগতের বিশেষ এই মানে ব্যাপার দেখতে পাচ্ছি এবং কেন বাকিগুলোই পাচ্ছি না? কে এটা ঠিক করছে? পৃথিবী তো এমনি এমনি কোনো কিছুই পৃথিবীতে হয় না, মানে মহাবিশ্বে হয় না, প্রত্যেকটার পিছনে একটা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। তাহলে এরকম কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কি আছে যে এই পার্টিকুলার গ্যালাক্সি গুলো প্রেফারেন্স পাবে, তার মধ্যে ব্ল্যাক হোল থাকবে বলে এনার্জি বেরোচ্ছে, আর এইগুলো পাবে না? যেমন আমাদের গ্যালাক্সি নেই, মানে আমাদের গ্যালাক্সি দেখুন এনার্জি আমরা বেরোবে। বর্তমানে যেটা উপপ্রমেয় অর্থাৎ হাইপোথিসিস,
সেইটা বলছে যে না, এরকম কোনো ব্যাপার নেই যে অ্যাক্টিভ গ্যালাক্সি সেন্টারেই ব্ল্যাক হোল আছে, অন্য গ্যালাক্সি সেন্টারে ব্ল্যাক হোল নেই, এরকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে এইটা যে প্রত্যেক গ্যালাক্সি, মহাবিশ্বের প্রত্যেক গ্যালাক্সি সেন্টারে একটা করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। কথাটা হচ্ছে সেই ব্ল্যাক হোল খাওয়ার মতন চারদিকে ম্যাটার আছে কি। তার কারণ হচ্ছে ওই যে ব্ল্যাক হোল সিস্টেমে কি বলছে যে একটা ব্ল্যাক হোল থাকবে, কৃষ্ণ গহ্বর থাকবে, তার উপরে পদার্থ এসে পড়বে, সেই যে পদার্থ পড়ছে সেইটার এনার্জিকে কনভার্ট করে বেরোবে। তার মানে ওই পদার্থ এসে যদি না পড়ে তাহলে কিন্তু এককভাবে ব্ল্যাক হোলের কোনো, মানে আমি একটা গ্যালাক্সি সেন্টারে একটা ব্ল্যাক হোল বসিয়ে দিলাম, সে কিন্তু ওই গ্যালাক্সি সেন্টারের লুমিনোসিটি ব্যাখ্যা করতে পারবে, কারণ তার তো নিজের দেওয়ার মতন কোনো আলো নেই। তার উপরে যখন পদার্থ এসে পড়ছে তার শক্তিটাই আলো হিসেবে বেরিয়েছে। অর্থাৎ হাইপোথিসিসটা এরকম যে প্রত্যেক গ্যালাক্সি সেন্টারেই ব্ল্যাক হোল ছিল, আইদার কিছু কিছু গ্যালাক্সিতে এমন কনফিগারেশন আছে যেখানে সেন্ট্রাল ব্ল্যাক হোলটা তার খাওয়ার মতন তার চারপাশে প্রচুর ফ্রি ম্যাটার আছে, অথবা সমস্ত গ্যালাক্সি অ্যাক্টিভ গ্যালাক্সি হিসেবে জীবন শুরু করেছিল, কিছু কিছু গ্যালাক্সির ফুয়েল ফুরিয়ে গেছে, সে তখন ডরম্যান্ট হয়ে গেছে, যেমন আমাদের গ্যালাক্সি। ভবিষ্যতে যদি আমার এমন কোনো ঘটনা ঘটে যে প্রচুর পরিমাণে বস্তুপুঞ্জ এসে পড়ে, তখন সে আবার আলো দেবে। যেমন আমাদের গ্যালাক্সির সেন্টার থেকে মাঝে মাঝেই স্পোরাডিক আলো বেরোয়, যেটাকে ফ্লেয়ার বলে টেকনিক্যালি। যে ধরা যাক একটা কি দুটো তারা গ্যালাক্সি ব্ল্যাক হোলের পাশ দিয়ে যাওয়ার সময় কোনো কারণে তার একটা অংশ ছিঁড়ে পড়ে গেছে, যেটাকে টাইডাল ডিসরাপশন বলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। যে কি হয়, মানে খুব শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্রের পাশ দিয়ে যদি কোনো ফাইনাইট বডি যায়, তখন তাহলে সেই বডিটার বিভিন্ন অংশে বিভিন্ন মহাকর্ষীয় টান হয়। কাছের অংশটার উপরে এত টান হবে লম্বা হয়ে বেরিয়ে ছিঁড়ে চলে যাবে, মানে যে কারণে জোয়ার ভাটা হয় তার অ্যাডভান্স ব্যাপার আছে, ছিঁড়ে বেরিয়ে আসবে, এসে ওর ওপর গিয়ে পড়বে। এইসব কারণে আমাদের গ্যালাক্সিতে সেন্ট্রাল পার্টটা অত উজ্জ্বল নয়, কিন্তু অ্যাক্টিভ গ্যালাক্সিতে উজ্জ্বল। সেটা এখানে বলা হয়েছে যে সমস্ত গ্যালাক্সিতে ব্ল্যাক হোল আছে। তাহলে আমাদের গ্যালাক্সির ব্ল্যাক হোলটা নিয়ে যখন কাজকর্ম করা হবে, সেই আমাদের গ্যালাক্সির সেন্টারে কি আছে না আছে সেইটা দেখা যাবে মুশকিলের ব্যাপার। কেন মুশকিলের ব্যাপার না, আমাদের গ্যালাক্সির সেন্ট্রাল পার্ট বরাবর একটা গ্যাসের লেয়ার আছে, মানে আমাদের গ্যালাক্সিতে ডিস্কের মতো গরু গাড়ির চাকা মতো, মাঝখানে এরকম বাল্ব আছে, চারপাশে এরকম ডিস্ক আছে। এবার ইকুয়েটোরিয়াল প্লেন বরাবর একটা ডাস্টের লেয়ার আছে, সেই ডাস্টের লেয়ারটা গ্যালাক্সির এদিক থেকে এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে, পাতলা কিন্তু তাও বেশ মানে যথেষ্ট কি 100%। 100% মানে কি 1% মানে হচ্ছে 3.26 লাইট। আর আমরা লাইট ইয়ার পড়লাম, জানলাম যে একের পিছনে 13টা শূন্য বসালে যে কিলোমিটার, তাহলে বেশ যথেষ্ট মোটা। তাতে করে কি হচ্ছে, তাতে করে এটা হচ্ছে, সেটা হচ্ছে এই হচ্ছে আমার গ্যালাক্সি সেন্টার, যেখানে ব্ল্যাক হোল আছে এবং কাজকর্ম হচ্ছে, তার উপরে ম্যাটার করছে ইত্যাদি। এই হচ্ছে আমার অবস্থান, মানে সৌরজগৎ প্রায় 27,000 লাইট ইয়ার দূরে। এই গ্যালাক্সির সেন্টারে যা যা ঘটছে সেই আলো আমাদের কাছে অব্দি আসতেই পারে, কারণ ওই যে ডাস্টের ব্যান্ডটা আছে পুরোটা অ্যাবজর্ব করে। তাহলে অপটিক্যাল ব্যান্ডে আমি কোনোদিন গ্যালাক্সির সেন্টার দেখতে পাবো। তাই রবীন্দ্রনাথের ওই দেখা হয় নাই করিয়ার মতো সমস্ত দূরের দূরের গ্যালাক্সি ডেটা আমার কাছে আছে, কিন্তু আমাদের নিজেদের গ্যালাক্সির সেন্টারে কি হচ্ছে আমার কাছে কোনো ডেটা নেই, কারণ আমি জানি আমি কোনোদিন দেখতে পাবো। সেইটাকে ওভারকাম করার দুটো রাস্তা আছে। যদি আমি অবজারভেশন মানে ভিজিবল লাইটে না করে ইনফ্রারেডে করলে কি হবে না, এইখানে যে আলো তৈরি হয়েছে সেই আলো নর্মালি আমার অব্দি আলো হিসেবে আসতে পারবে না, তাপ হিসেবে আসতে পারবে। একটা লেয়ারকে হিট করলো ধুলোর, সেই লেয়ারটা পরবর্তী লেয়ারকে হিট করলো, সেই লেয়ারটা পরবর্তী লেয়ারকে হিট করলো, মানে একটা ইনফ্রারেডের তরঙ্গ ক্রমশ আমার দিকে এগিয়ে আসবে। তাহলে আমি যদি অপটিক্যাল টেলিস্কোপের বদলে ইনফ্রারেড টেলিস্কোপ বানাই, তাহলে আমি সেই দিয়ে গ্যালাক্সির সেন্টার দেখতে পাবো। আরেকটা এটা করা যেতে পারে, সেটা হচ্ছে যদি রেডিও ওয়েভ ইউজ করি। কেন না, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বিরাট, বেশ কিছু মিটার, আর ধুলো সেটা অনেক ছোট। আমরা জানি যে স্ক্যাটারিং যখন হয়, মানে কোনো আলোর সঙ্গে যখন বস্তু স্ক্যাটারিং হয়, যখন আলোর অ্যাবজর্পশন হয়, তার মানে কি? তার মানে হচ্ছে যে আলোটা অ্যাবজর্ব হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য স্ক্যাটারের সাইজের সঙ্গে কম্পারেবল, তখনই রেজোনেন্সটা হয়, আর তখনই শক্তিটা সম্পূর্ণ এক্সচেঞ্জ হয়ে মানে ওটার মানে অ্যাবজর্পশন। রেডিওর অ্যাবজর্পশন হবে না। তাহলে আইদার আমাকে রেডিও টেলিস্কোপ দিয়ে দেখতে হবে আমাদের গ্যালাক্সি সেন্টার, অথবা আমাকে ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে দেখতে হবে। এইবার দেখা যাক যে সেটা কি আদৌ বানানো সম্ভব।
কি কি সমস্যা আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের গ্যালাক্সি সেন্টারের ছবি। এটা হাতে আঁকা জিনিস বোঝাই যাচ্ছে। এর সেন্টারটা এটা হচ্ছে এজ অন ভিউ, এটা এন্ড ভিউ। এই সেন্টারে যে নক্ষত্র মণ্ডলীগুলো আছে কনস্টেলেশন, এই হচ্ছে গ্যালাক্টিক সেন্টার জিসি। এই কনস্টেলেশন আছে অপিচুয়াস, স্যাজিটারিয়াস, স্করপিও। এই স্যাজিটারিয়াসটা হচ্ছে নিয়ারেস্ট। সেই জন্য আমাদের গ্যালাক্টিক সেন্টারে যা যা ঘটে থাকে সেগুলোকে সবই স্যাজিটারিয়াসের রেফারেন্সে উল্লেখ করা। এইটা হচ্ছে আমাদের গ্যালাক্টিক সেন্টারের রেডিও ম্যাপ। এই দেখুন SGRA লেখা আছে, স্যাজিটারিয়াস A, মানে স্যাজিটারিয়াস কনস্টেলেশনের একটা বাহু। এই যে গ্যালাক্সি সেন্টারটা খুব উজ্জ্বল হয়ে আছে, তার মানে এইখানে কিছু একটা আছে। এখান থেকে কোনো কারণে একটা এক্সট্রা শক্তি বেরিয়ে আসছে। সাপোজিটলি সেই সুপারমাসিভ ব্ল্যাক হোলটা ওইখানে বসে আছে। এবার সেটাকে দেখা খুব মুশকিল। এটা কিন্তু রেডিও ম্যাপ, রেডিও বলেই আমি দেখতে পাচ্ছি, অপটিক্যাল আমি দেখতে পাচ্ছি। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে এই যে গ্যালাক্সি সেন্টারের খুব কাছের অংশ 1 আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ড মানে আমাদের মাপামাপি মহাকাশ বিজ্ঞানের সব কৌণিক মাপ, রৈখিক মাপ। হ্যাঁ, সেই জন্য ডিগ্রি, মিনিট, সেকেন্ড। এই যে 1 আর্ক সেকেন্ড, এই 1 আর্ক সেকেন্ড, এটা হচ্ছে গ্যালাক্সি সেন্টার। এই 1 আর্ক সেকেন্ডের মধ্যে যা যা তারা আছে, নক্ষত্র, সেই নক্ষত্রগুলোকে ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে স্টাডি করা যায়। তাই নক্ষত্র থেকে হিটটা বেরোচ্ছে। আমি এখানে দেখালাম যে এই ইনফ্রারেডে ফার ইনফ্রারেড হচ্ছে ধুলোকে দেখাবে, নিয়ার ইনফ্রারেড তারাকে দেখাবে। এটা খুব সহজ, যারা বিএসসি করেছে ফার্মামেন্টালি তারা জানবে। কেননা এই ফার ইনফ্রারেড আর নিয়ার ইনফ্রারেডের তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যাবে। ঠিক আছে, এবারে তরঙ্গ দৈর্ঘ্য পেলে আমি তো জানি ল্যাম্বডা টি কনস্ট্যান্ট। তাহলে কোন ল্যাম্বডা নিয়ে আমি কাজ করছি তার করেসপন্ডিং টেম্পারেচারটা আমি পেয়ে যাবো। দেখা যায় যে ফার ইনফ্রারেডের যে ল্যাম্বডা, সেইখান থেকে যে করেসপন্ডিং যে টেম্পারেচার সেটা বেরোয় 7 কেলভিন, মানে মহাজাগতিক ধুলোর যেটা টেম্পারেচার। আর নিয়ার ইনফ্রারেডে যে ল্যাম্বডা তার করেসপন্ডিং হচ্ছে 1000 কেলভিন, মানে তারার টেম্পারেচার, নক্ষত্রের সারফেস টেম্পারেচার, সূর্য 6000 ডিগ্রি, 5700 সামথিং এরকম। তাহলে নিয়ার ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে যেটা করা যাবে সেটা হচ্ছে গ্যালাক্সি সেন্টারে কি কি তারা আছে তার মোশনগুলোকে ট্র্যাক করা যাবে। এবং ইন রিয়ালিটি যায় এই দুটো গ্রুপ পার্টিকুলার, সেই দুটো গ্রুপ থেকেই নোবেল পেয়েছে 2020 সালে। একটা UCLA, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলেস, ওই গ্রুপে আমি পোস্টডক ছিলাম, মানে ওনারই পোস্টডক ছিলাম আমি, আন্দ্রিয়া গেস্ট প্রফেসর। আর একজন হচ্ছে রাইনার্ড গেঞ্জেল, ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট গার্সিংয়ে। তারা এই দুটো গ্রুপ কি করেছে যে এই যে গ্যালাক্সির কেন্দ্রে এই তারাগুলো, এই তারাগুলোকে ট্র্যাক করেছে বছরের পর বছর ধরে, 20 বছর 25 বছর ধরে ওই নিয়ার ইনফ্রারেডে ট্র্যাক করে গেছে। করে কি হয়েছে, একটা অরবিটের একটা পার্ট দেখতে পাওয়া। যেই মুহূর্তে এটা হচ্ছে দেখতে পাওয়া, ঠিক আছে, এটা হচ্ছে দেখতে পাওয়া, অবজার্ভ। আর এই ডটেড গুলো ওই অবজার্ভ পার্টটাকে ইন্টারপোলেশন করে আমি অরবিট গুলো পাচ্ছি। তাহলে আমি কি পেলাম, আমি আমার গ্যালাক্সি সেন্টারে কোনো একটা খুব ভারী বস্তু আছে সেটা ধরে নিয়ে তার চারপাশে তারা ঘুরে বেড়াচ্ছে, সেই স্টেলার অরবিট গুলোকে বার করলাম। এইবারে আমি এবার সহজ রাস্তা, আমি সেন্ট্রাল ফিল্ডের থিওরি লাগিয়ে দেবো তার রিলেটিভিস্টিক কারেকশন করে। তাহলে সেখান থেকে আমি জানতে পারবো যে এই যে ইলিপ্টিক অরবিট গুলো আমি কনস্ট্রাক্ট করেছি এক্সট্রাপোলেট করে, সেই ইলিপ্টিক অরবিট গুলোর এক্সেন্ট্রিসিটি কেন এত, কোন মাসের জন্য, সেন্টারে কোন মাস বসে আছে তার জন্য কি ধরনের এক্সেন্ট্রিসিটি লিখতে হবে। এক্সেন্ট্রিসিটি আমি মেপে ফেলবো, খানিকটা মাপবো, খানিকটা এক্সট্রাপোলেট করবো। সেই জন্য প্রত্যেক বছর এটা পাল্টায়। এই যে সেন্টারে যে ব্ল্যাক হোল তার যে মাস আমরা এরকম ভাবে বার করি, এটা প্রত্যেক বছর পাল্টায়। যত দিন যায় তত ডেটা সেট বেশি হয়, কম্পিটিশনাল ক্যাপাসিটি বাড়ছে। এইসব করে করে ফাইনালি আমরা পেলাম যে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে সেন্টারে যে ব্ল্যাক হোল তার ভর হচ্ছে সামথিং ইনটু সামথিং কে বাদ দেওয়া যায়, সামথিং ইনটু 10⁶ সোলার মাস, মানে 1 বিলিয়ন সূর্যের ভরের সমান। এইবারে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা দেখেছিলাম যে তার চারপাশে ইভেন্ট হরাইজন বলে একটা ব্যাপার আছে। এই ইভেন্ট হরাইজনের যে সাইজ, সেই সাইজটা তত্ত্বগতভাবে বার করা যায় অঙ্ক করে, 2gm/c²। হ্যাঁ, m হচ্ছে ব্ল্যাক হোলের মাস। তার মানে আমি যদি ব্ল্যাক হোলের মাসটাকে মাপতে পারি, তাহলে আমি ইভেন্ট হরাইজনটাকে দেখতে পাবো, দেখার চেষ্টা করতে পারবো। অন্তত যদি মানে তত্ত্বগতভাবে দেখতে পাবো, মানে পরীক্ষামূলকভাবে দেখতে হবে না, সেটা ইনস্ট্রুমেন্টের ব্যাপার, তত্ত্বগতভাবে দেখতে পাবো। কারণ আমার তখন আকাশে খুঁজতে হবে এমন একটা বস্তু যার রেডিয়াস 2gm/c²। তার মানে আমি যদি এইখানে আবার ফিরে যাই, আমাদের গ্যালাকটিক সেন্টার ব্ল্যাক হোল, আমাদের গ্যালাকটিক সেন্টার ব্ল্যাক হোল যেহেতু আমাদের সবচেয়ে কাছে এবং ভরও বেশি, সেইখান থেকে দেখলে
আমার গ্যালাকটিক সেন্টারের ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজন তার সাইজ বিশাল বড়। কিরকম বড় না 45 to 55 মাইক্রো আর্ক সেকেন্ড। কথাটা বোঝার চেষ্টা করা যায়। আমি দেখার চেষ্টা করছি এখানে কোথাও একটা ব্ল্যাক হোল আছে, তার এখানে একটা ইভেন্ট হরাইজন আছে, সেটা এখান থেকে আমি মাপ পৃথিবী থেকে। তাহলে আমার এই যে ওপেনিং অ্যাঙ্গেলটা এটাই আমার মাপার জিনিস, কারণ আমি অ্যাঙ্গুলার জিনিসপত্র মাপছি, লিনিয়ার না। ঠিক আছে, ধরা যায় একটা পয়সা আছে, মানে একটা আদুলি আছে, এটা 1 টাকার কয়েন আছে, সেইটাকে আমি মাপছি, তার দুটো ধার বরাবর লাইনটা দিয়ে মাঝখানের অ্যাঙ্গেলটা মাপলাম, তারপরে আমি S=r করে পয়সাটা বেরোচ্ছি। তাহলে এখানে ওই 2gm/c² যে মাপবো, আমি তো ওটা প্রথমে অ্যাঙ্গুলার মেজারমেন্ট নেবো, তারপর ওটা বেরোবে। ওই যে অ্যাঙ্গুলার মেজারমেন্টটা আমাদের গ্যালাক্সির সেন্টারের জন্য সেটা হচ্ছে সবচেয়ে বড় মহাবিশ্বে, কিন্তু সেটাও এত ছোট 55 মাইক্রো আর্ক সেকেন্ড। সাংঘাতিক ব্যাপার। 1 ডিগ্রি 60 ভাগ হচ্ছে মিনিট, তার 60 ভাগ হচ্ছে সেকেন্ড, তার 1 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে মাইক্রো আর্ক সেকেন্ড। তার মানে ওই পরিমাণ সেন্সিটিভিটির আমার একটা ইনস্ট্রুমেন্ট বানাতে হবে, টেলিস্কোপ বানাতে হবে। এদিকে আবার আমার হাত পা বাঁধা, আমি অপটিক্যাল টেলিস্কোপ ইউজ করতে পারবো না। মানে ব্যাপারটা এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে আমি ইনফ্রারেড টেলিস্কোপ অথবা রেডিও টেলিস্কোপ এমন তৈরি করব যার রিজলভিং পাওয়ার হবে 55 মাইক্রো আর্ক সেকেন্ড। মানে সে মানে একটা অলমোস্ট অবাস্তব ব্যাপার। কেন কি θ=λ/d একদম বিএসসি লেভেলে যেটা আমরা পড়ি, সেইখানে ল্যামডাটা যদি ইনফ্রারেড বা রেডিও বসাই, তাহলে থিটাটা এখানে হচ্ছে মাইক্রোসেকেন্ড বসাই, মানে ডি মানে কি, ডি মানে লেন্সের অ্যাপারচার। তাহলে কত বড় লেন্স আমার লাগবে আমার গ্যালাকটিক সেন্টারের ব্ল্যাক হোলের দেখতে গেলে, সে মানে কল্পনার বাইরে জিনিস। আচ্ছা, সেটা হচ্ছে যে যদি আমি ইনফ্রারেড বসাই, তাহলে ইনফ্রারেডের ল্যামডাটা ইনফ্রারেডের বসাই, আর রিজলভিং পাওয়ারটা থিটা যদি এটা বসাই, তাহলে ডি হচ্ছে 7 কিলোমিটার। মানে ইনফ্রারেড টেলিস্কোপের লেন্সের সাইজ হতে হবে 7 কিলোমিটার, রেডিও হলে 5000 কিলোমিটার। মানে 5000 কিলোমিটার মানে ব্যাসের একটা লেন্স আমার দরকার রেডিও ডি। সেই রেডিও যে আমরা ডি সাথে না দেখি ওরকম একটা ডি দরকার। তো আপাত দৃষ্টিতে এটা অসম্ভব, কিন্তু যেটা হলো সায়েন্টিফিক এক্সেলেন্স যেটা করলো সেটা হচ্ছে একটা নতুন টেকনিক করলো, যে অনেকগুলো যদি রেডিও টেলিস্কোপ বসাই এবং সেগুলোকে যদি আমরা সিনক্রোনাইজ করি, তাহলে এফেক্টিভ বেসলাইন যেটা, সেটাকেই আমি ওই θ=1.44 λ/d ওই ডিটা করে ফেলতে পারি। এবং সেই রকম ভাবে সারা পৃথিবীতে একটা অ্যারে তৈরি করা হলো, সেটার নাম হচ্ছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ। একদিকে অস্ট্রেলিয়া, একদিকে সাউথ পোল। এই যে বিপুল এফেক্টিভ, মানে আর্থের প্রায় পুরো ডায়ামিটারটাকে কভার করে ফেললো, তাহলে এফেক্টিভ 5000 কিলোমিটারের জিনিস হলো। এবং সত্যি সত্যি 2019 সালে সেই অসাধ্য সাধনটা হলো এই M87 একটা গ্যালাক্সি সেন্ট্রাল ব্ল্যাক হোলে। এই M87 ছবি আমি দেখিয়েছিলাম, সেটা সেন্ট্রাল ইমেজটা দেখা যায়। এইটা একটা যুগান্তকারী ব্যাপার। 2019 সালের 10ই এপ্রিল M87 অ্যাক্টিভ গ্যালাক্সির একটা সেন্টারে, আর ভেরি রিসেন্টলি 2022-এ আমাদের গ্যালাকটিক সেন্টারে এই দুটো জিনিস আমাদের মাপা গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা অত্যন্ত যুগান্তকারী ব্যাপার। তাহলে আমরা কি দেখতে মাপা গেছে, এবং এই সংক্রান্ত কাজের জন্য 2020-তে নোবেল দেওয়া হয়েছে অ্যাস্ট্রোফিজিক্সের 3 জনকে। মানে প্রফেসর রোজার পেন্ডারস অবশ্য অ্যাস্ট্রোফিজিক্স, প্রিয় ম্যাথমেটিশিয়ান, থিওরি অফ ফিজিক্স। এই দুজন, মানে আমি যে গ্রুপে ছিলাম আনজাগে আর গেঞ্জে, এনারা কিন্তু পিওর অ্যাস্ট্রোফিজিক্স, মানে মেজারমেন্ট ইত্যাদি প্রভৃতি। ওই যে গ্যালাক্সি সেন্টারে এই যে স্টেলার মোশন, এই স্টেলার মোশনের যাবতীয় জিনিসপত্রের মূল হোতা হচ্ছে এই আন্দ্রিয়া আর রেনার্ড, এবং ওইটা করা গেছে বলেই সেন্ট্রাল ব্ল্যাক হোলটা মাপা গেছে। এইটার জন্য ক্রেডিটটা তাদেরকে দেওয়া হয়েছে। আমরা ওই থিওরিটিক্যাল কাজ করেছিলাম সেই সময়, সেটা ওই টেলিগ্রাফের রিপোর্ট এসেছিল। কিন্তু মেন কথাটা হচ্ছে এটাই, যে এই যে দুটো ছবি, এই দুটো ছবিকে বলা যেতে পারে গত প্রায় 30-40 ইভেন আরো বেশি হবে বছরে অ্যাস্ট্রোফিজিক্সের সবচেয়ে বড় যা আবিষ্কার হয়েছে গ্র্যাভিটেশনাল ওয়েভ বা দিলে পড়ে, তার মধ্যে এটাই অন্যতম, যে আমরা ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনকে আমরা কোট আনকোট রেডিও ওয়েভ দিয়ে দেখতে পেয়েছি। এটাকে বলা হয় শ্যাডো ইমেজ। তো এই নিয়ে আলাদা করেই বলার আছে, এটা প্রচুর বক্তব্য, কিন্তু ঠিক আছে আমি তার মধ্যে ঢুকছি না। তাহলে আমি এটা জাস্ট 2 মিনিটে সামারাইজ করি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের যে নিজস্ব গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেটা হচ্ছে বিভিন্ন নক্ষত্রের সমাহার, এবং তার কেন্দ্রে একটা বিশাল ব্ল্যাক হোল আছে। এবং এইটা দেখতে গিয়ে, আলোচনাগুলো করতে গিয়ে আমরা যেটা জানলাম
সেটা হচ্ছে যে থার্মোনিউক্লিয়ার এনার্জি রিয়াকশন ছাড়া অন্য কিভাবে গ্র্যাভিটেশন এনার্জির মাধ্যমে কি করে এনার্জি জেনারেশন হয়, সেইখান থেকে আমরা মহাবিশ্বের বিপুল কায় কৃষ্ণ ভগবান সেইটার আবিষ্কারের যে ইতিহাস এবং সেইটার সঙ্গে এবং গ্যালাক্সি স্টাডির সঙ্গে কিভাবে অন্যান্য ব্রাঞ্চ কবিতা, শিল্পকলা ইত্যাদি জড়িত আছে, সেইগুলো আমরা একটু একটু বোঝার চেষ্টা করলাম। আমি এখানেই শেষ করতে চাই। আপনাদের